আমি আর বলতে পারি না। ওকে, চমৎকার। আমরা আসলে একদম ড্রয়িং রুমের আড্ডার মুডেই গল্পটা করতে চাই। আপনি ফিল ফ্রি, একদমই আরামসে আপনার প্রেমের গল্পটা করতে পারেন। হ্যাঁ, ফেব্রুয়ারির 1 তারিখে আমাদের প্রথম দেখা হয়েছিল। তারপরে কথা বললাম, তা বাসায় চলে আসার পরে ফোনে কথা হয়েছে আমাদের। ধীরে ধীরে আমরা একটা ডিসিশনে চলে যাই যে আমরা মানে দুজনকে পছন্দ করেছি এবং আমরা বিয়ে করতে চাই। আচ্ছা, তারপরে একটা সময় ধীরে ধীরে দুজনের ফ্যামিলিকে জানানো হয়েছে। জানানো হওয়ার তারপরে আমরা নানা রকম প্রবলেম হয়েছে, আমরা তার সম্মুখীন হয়েছি। তারপরে আমাদের ভালো মন্দ দুটোই ছিল এর মধ্যে। তারপরে এর মধ্যে অনেক টাইম পার হয়ে গেছে আমাদের। আমি সব বলবো, তোমার মুখ থেকে তো মানুষ শুনতে চাই না। আমাদের সমস্যাগুলো বলো। দেখো, যেমন ধরো আসলে পৃথিবীর প্রত্যেকটা জীবনেই সমস্যা আছে, যেটা তোমাকে আমি বারংবার সবসময় বলে থাকি যে আমি সেটা শেয়ার করতে। সমস্যাগুলো যেমন ধরো, তোমার ফ্যামিলি চাচ্ছিল না আমার সাথে বিয়ে দেওয়ার জন্য, ইভেন আমার ফ্যামিলি চাচ্ছিল চমৎকার না। মজার গল্প আছে, আমার আমরা শুনবো শেষ দিকে। আপনি প্রথমে বলবেন যে আপনার সঙ্গে প্রথম পরিচয় কখন এই মানুষটাকে দেখলেন ফার্স্ট, এবং দেখার পরে আপনার কি অনুভূতি হলো, আপনার এই মানুষটা আপনাকে দেখে কি রিঅ্যাকশনটা দিয়েছে বলো। নিশ্চয়ই আপনার মনে আছে সব ছবি। আমি তার সাথে আমার প্রথম কথা ফোনে হয়েছিল। তারপর আমি জাস্ট তাকে ফেসবুকে তার পিকচার দেখেছি, আর মানে এই পিকচার দেখে কয়েক মাসে ফোনে কথা হয়েছে। Okay. তারপর নেক্সট বছর আমাদের ফেব্রুয়ারির 1 তারিখে আমাদের ফার্স্ট দেখা। তার আগে আমাদের শুধু ফেসবুকে ছবি দেখে আমাদের কথা হয়েছে। মানে তখন ফেসবুকের দ্বারা আমরা দুজনকে চিনতাম। ফেসবুক আর একটা কি জানি তখন ছিল, ইমো মনে ছিল। তো যাই হোক, আমরা ওটাই। আসলে দেখছি, ভিডিও তো দেখছি। দেখাটার চেয়ে আমাদের ইম্পর্টেন্ট ছিল যে আসলে আমাদের দুজনের মেন্টালি কতটুকু আমরা কথা বলতে পারছিলাম, বুঝতে পারছিলাম একে অপরকে। আমি খুব জাজ করার চেষ্টা করছিলাম, যেহেতু আমি খুব সিরিয়াস ছিলাম যে আমি বিয়ে করবো। হ্যাঁ, তো আমার যে সমস্ত জিনিস আমার প্রয়োজন, ওই তো বললাম না, ওদেরও পরিবার একটা মধ্যবিত্ত পরিবার এবং মডারেট একটা মুসলিম পরিবার, আমারও তাই। হ্যাঁ, তো সব নিয়ে আমাদেরকে আসলে ভাবতে হচ্ছিল যে আমরা একে অপরকে কতটুকু। সবকিছু হয় না আসলে পৃথিবীতে, পারফেক্ট আসলে হয় না, পারফেক্ট করে নিতে হয়। তো অনেক প্রতিকূল একটা অবস্থার মধ্যে দিয়ে আমরা পার করেছি। সবচেয়ে বেশি ওর কষ্ট হয়েছে আসলে মেয়ে মানুষের, যেটা হয় মেয়ে মানুষ তো খুব ইন্ট্রোভার্ট থাকে, বাসার মধ্যে থাকে, সবার কথা শুনতে হয়। তো সেগুলো সময় পার করেছে। আমার ক্ষেত্রে এগুলো হয়নি। আমার ক্ষেত্রেও কিছু জিনিস হয়েছে। তো আমি খুব ঘাটতারা টাইপের একটা ছেলে ছিলাম। এখনো ও নিজেও বলে, আমার বাবা মার ক্ষেত্রেও তাই, আমার বোন এবং সবার ক্ষেত্রে, বন্ধু বান্ধব, আমি যা বলতাম তা করতাম। আমি কারোর কথা শুনতাম না, কিন্তু একটা জিনিস বুঝতাম যে কাউকে রেখে আমি চলে যাইতাম না। সবাইকে নিয়ে আমি যেটা বলতেছি সেটাই আমি ইমপ্লিমেন্ট করবো, সেটা এক্সিকিউট করবো। ওর ক্ষেত্রেও তাই হয়েছে। ও অনেক কথা বলছে, আমি শুনি নাই, এখনো তাই বলে, কিন্তু শুনি না। যেটা আমার মনে হয় সেটাই আমি করি, কিন্তু ফাইনালি ও বুঝতে পারে যেটা ভালো, আমাদের ভালো, সকলের ভালোর জন্য হয়েছে। তো তখন আমাদের 2 বছর সময় অতিক্রম করেছিল। একটা সময় আসলে আমরা দুজন আবার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম যে হয়তো আমাদের বিয়ে হবে না। অনেকগুলো প্রবলেম সামনে চলে আসতেছিল আমারও তারও, এবং আমার যেটা ব্যাপারে আমি একটু উদ্যোক্তা ছিলাম। বুঝতেই পারেন বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে উদ্যোক্তাদের শুরুর দিকটা কত স্ট্রাগল। হ্যাঁ, তখন ঠিক যে শুরুর দিক ছিল তা না, তখন মনে হয় আমার পতনের দিক ছিল। এবং জীবনের প্রথম একটা বড় শিক্ষা হচ্ছিল। আমার লাইফে কিছু প্রবলেম হয়ে গেছিল, আমার কিছু পার্টনার ছিল যারা আমার সাথে ভালো কিছু করেনি। আমি বুঝতে পারছিলাম না, আমি একটা ইয়াং ছেলে ছিলাম, এখনো খুব বেশি যে বয়স হয়ে গেছে তা না। 2014 তো তখন বুঝতে পারছিলাম না, কিন্তু আমি খুব আশাবাদী ছিলাম যে ভালো কিছু করবো। অনেকগুলো ভুল করে ফেলছিলাম, ওই ভুলগুলোর আমৃত্যু হয়তো মাসুল দিতে হবে। তবে আমি আমার ম্যাজিকের মতো ওষুধ কাজ করছে আমার ক্যারিয়ারে, যে এই ভুলগুলো করা আমার দরকার ছিল, এবং আমার বিপদটা আমার খুবই দরকার ছিল, যেটা আমাকে ম্যাজিকের মতো খুব দ্রুত শিক্ষা দিয়েছে যে জীবন থেকে আসলে এগুলো শিক্ষা নিতে হবে, এবং এগুলোর পরে যে স্টেপগুলো নিতে হবে, এগুলোর থেকে যেন আর জীবনে কোনো ভুল না হয়। তো আমি খুব দ্রুত শিক্ষা নিয়ে নিছি, এবং আমি ফার্স্ট লার্নার। আমি মনে করি যে বেশি সময় নেওয়ার সুযোগ নেই, শিখে নিলাম। তো সেই সময় ওকে আমি বলছিলাম যে আমার মনে হয় বিয়ে করা হবে না, আমার আরেকটু সময় লাগবে। হ্যাঁ, তখন আমার ফ্যামিলির লোকজনও বলছিল, সেও বলছিল, তার বন্ধু বান্ধব ছিল কিছু, তারা বলছিল যে চাকরির জন্য বলছিল, ইনসিস্ট করতেছিল। আমি আসলে জব পছন্দ করি না, ইভেন এখনো না।
এবং আমি আমার যারা শুভাকাঙ্ক্ষী তাদেরকেও আমি সবসময় বলি যে জব বাদ দিয়ে উদ্যোক্তা হওয়ার চেষ্টা করো বা ব্যবসায়ী হওয়ার চেষ্টা করো। তো আমি আবার একটু ভয় পেয়ে দ্রুত দৌড়ায় যায় চাকরি করবো, এটা হয় না। আমি আবার শুরু করলাম, নিজেকে নতুন করে সাজানোর চেষ্টা করলাম। হ্যাঁ, তো ওই সময়টা আমার খুব খারাপ গেছে, এবং ওই সময়টা আসলে অনেক সময় সে সবসময় সে সাপোর্ট দিছে, কিন্তু সে তো মেয়ে মানুষের কতটুকু না সাপোর্ট দিতে পারবে। সে অনেক সময় সেও খুব হতাশ হয়ে যাচ্ছিল, এবং আমাদের মনে হচ্ছিল যে এটা একটা ট্রাজেডির দিকেই গড়াবে, আর মনে হয় হচ্ছিল না। হ্যাঁ, তারপরে আমি কথা বলা বন্ধ করে দিই, সেও কথা বলা বন্ধ করে দেয়। কেন? সিদ্ধান্ত নিয়ে ফেলছিলাম যে আমাদের মানে আচ্ছা, আপনারা পরিচয়ের পরে কথা বলা শুরু করলেন ফেসবুক থেকে? না, তাহলে? ফেসবুক থেকে আসলে কোনো আমাদের পরিচয় হয়নি। আমার দুটো ছোট ভাই, আমার নানা বাড়ি ওদিকে, ওরা দুজন আমাকে প্রথম বলে। আমি ওদেরকে বলছিলাম যে আমি বিয়ে করবো, তোদের কাছে যদি কোনো ভালো মেয়ে থাকে তাহলে দে, আমরা পরিচয় দেয়। তো বললো যে ঠিক আছে ভাই, এরকম এরকম। এই তো তারা নাম্বার নিয়ে ওর সাথে প্রথম আমাকে নাম্বার দিল যে কথা বলার জন্য। আমি বললাম যে না, আমার আসলে সেই বয়সটা নাই একটা মেয়েকে পটানো, আর আমি এটা ইনফ্যাক্ট পছন্দ করি না কোনো মেয়েকে পটানো। আমার লাইফে এটা হয় নাই যে ওইভাবে মানে। তো বললাম তোরা কথা বলে বল, যদি সে ইন্টারেস্ট থাকে যে বিয়ে করবে। প্রেম করার আমার আসলে কোনো শখ নেই, যদি বিয়ে করে সে ইচ্ছা প্রকাশ করে তাহলে আমি কথা বলবো। তো ওর সাথে কথা বললো, তখন ও আসলে বুঝতে পারতেছিল না, অনেক ছোট ছিল তো। আপনি বলবেন আপনি কোন ক্লাসে পড়েন তখন? তখন আমি অনার্স ফার্স্ট ইয়ার। ওকে, ঠিকঠাক, মানে বিয়ের কথাবার্তা চালানোর মতো। হ্যাঁ, একদম ঠিকঠাক। কিন্তু সে ওই যে প্রপোজালটা, যে আপনাকে একটা ভাইয়া কথা বলতে চাই, আপনার সাথে বিয়ে করতে চাই, আপনি রাজি আছেন কিনা, এই ধরনের বিষয় নেওয়ার মতো সেটা নেওয়ার মতো না। তাই আমাদের ছিল না। সমাজ ব্যবস্থায় মেয়েরা সেটা আসলে তো সে দিতে না আমাদেরকে পারে। ইগনোর করছে প্রথম অবস্থায়। হ্যাঁ, যেটা আবার কি, সে মনে করতেছে এটা কোনো ফোন দিয়ে হবে হয়তো। তো ওই ছোট ভাইটা বলতেছে ভাইয়া সে তো কথা বলতে চাচ্ছে না। আমি বললাম কোনো অসুবিধা নেই, এটা তো এমন সিরিয়াস ম্যাটার না। তারপরে দেখা গেছে যে আমি তারপর ওই ছোট ভাইটা ওর সাথে আবার কথা বললো। তারপর মনে হয় যে বললো যে আমাকে কথা বলতে। তা আমি মনে হয় একদিন কথা বললাম, তো দেখলাম যে আমার সাথে খুব ভালোভাবে কথা বললো না, মানে বিষয়টা কেমন জানি এড়িয়ে যাওয়ার মতন একটা ব্যাপার ছিল। তারপরে আমি আসলে খুব ছিলাম, একটু ঘাটতে আসছিলাম। তো আমি বললাম, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, দেখা যাক কি হয়। আমি বন্ধ করে দিলাম কথা বলা। তারপর তুমি মনে হয় ফোন দিছিলে আমাকে, তাই না? মানে আপনি কি রিফিউজ করলেন যে না, আমি বিয়ে করতে চাই না? এরকম না, তখন কোনো বিয়ের কথা সে বলেনি, জাস্ট এমনি কথা নর্মালি। তাও আমি কোনো মানে ফোন- আমরা কথা বলতেছি, উদ্দেশ্য বিয়ে করা, বাট কথা শুরু করতেছি। তো সে দেখা গেল যে সে আমাকে চিনে না, একটা ছোট ভাবে পরিচয় করে দিয়েছে, তো সে ইগনোর করতেছে। তো আমি মনে করলাম ঠিক আছে, দেখা যাক, কথা যদি বলছে না চলে, আমি জোর করে কারোর সাথে কথা বলবো না, আমার কোনো ইয়ে নেই। তারপরে তাই না, এরকমই তো ছিল বিষয়টা। তারপরে তুমি মনে হয় বেশ কতদিন তারপর পর- মাঝখানে অনেক দিন আর ফোন দেয়নি। তারপর একদিন আমি ভাবলাম যে ফোন টোন একেবারে আর দিচ্ছে না, দেখি আমি একটা মিস কল দিই। আমি Miss call একটা মিস কল দেওয়ার সাথে সাথে কল ব্যাক করছে, মানে মনে হয় মিস কল। না। আপনি মিস কল দিলেন? না, তুমি আমাকে কল দিয়েছিলে, মিস কল। না না, আমি মিস কল তোমার দিই, নাম্বার মনে আমার আছে। সেভ করা ছিল না। আমার এটা আমার স্বভাব মনে যে আছে। কেউ মিস কল দিলে আমি সঙ্গে সঙ্গে কল ব্যাক করি। ইভেন আমার ফেসবুকে যদি কেউ কোনো নক করে, আমি চেষ্টা করি তাকে Response করার, রেসপন্স করি, খুব ফার্স্ট। মেল করলেও আমি চেষ্টা করি। মানে মিস কল তো দেওয়ার তারপর- সাথে সাথে কল ব্যাক। সে মিস কল করছে। দিয়েছে কি কল দিয়েছে আমার এক্স্যাক্টলি মনে নেই। আর সে তো একজনকে খুঁজছে, ব্যাক করতেই পারে, সেখানে তো কোনো ঝামেলা নেই। হ্যাঁ, না কোনো ঝামেলা নেই। না, সে তো আমাকে উদ্দেশ্য করে মিস মিস কলটা কলটা দিয়েছে। দিয়েছে এবং সে চাইছিল যে সে back আমাদের করতে একটা চাচ্ছে। ব্যাপার ছিল, একটা কেমিস্ট্রি নিশ্চয় ছিল যে আসলে কিছু একটা ব্যাপার আছে। আত্মিক এই যোগাযোগটা কিন্তু আসলে দুজন মানুষ বা একজন মানুষই যদি মন থেকে একজন মানুষকে চাইতে থাকে, সেই মানুষটা বা এক ধরনের ভালো লাগা তৈরি হয় বা এক ধরনের চাওয়া তার প্রতি তৈরি হয়, সেই মানুষটা কিন্তু সেই টানটা বুঝতে পারে। হুম। এটা কিন্তু সাইন্টিফিক্যালি প্রুভেন। হুম, তো ওই জায়গাতে আপনার টানটা নিশ্চয়ই সে বুঝতে পেরেছে, এই জন্যই সে ওয়েট করেছে যে কলটা তাড়াতাড়ি আসুক। তো ফার্স্ট কলে সে কি বললো? কল ব্যাক করলো, কেমন আছো এইসব জিজ্ঞেস করলো আর কি। মানে তখন কোনো বিয়ের কোনো আলোচনা হচ্ছিল না ওই সময়টা। তারপর নর্মালি কথা হয়েছে অনেক দিন, প্রায় 2 বছরের মতো হবে। 2 ইয়ার্স। কত সাল থেকে কত সাল? 2014 থেকে 16 না, 16 অক্টোবর আজকে 1 তারিখ, আমাদের 16 সালের অক্টোবর 1 তারিখে বিয়ে হয়। ওকে। তো হ্যাঁ, 2 বছরই তো, একদম পাকা 2 বছর। তো এর মধ্যে যেটা হয়েছে যে এর মধ্যে অনেক ঝামেলা হয়েছে। যখন ওইটা হইলো, ওটা তো প্রথম শুরু হলো, তারপরে তো আমরা দেখা করলাম ফেব্রুয়ারি 1 তারিখে আমাদের দেখা হলো 2015 সালে। তখন আমরা- আমাদের এই 2 বছরে মাত্র একবার দেখা হয়েছে, হুম। মাত্র একবার।
কতদিন কথা হচ্ছিল? 2 বছর। আমার 2 বছর পর বিয়ে হয়েছে, মানে বলা যায় যে সম্পর্কটা আমাদের 2 বছর ছিল, ওই সম্পর্কটা। তারপর তো এখন পর্যন্ত সম্পর্ক তো আছেই। মাশাআল্লাহ। তো কিন্তু 2 বছর পরে যে আমি আসলে আপনি খুবই সুন্দর করেই দুজন বলছেন, হুম। খুবই ঠিকঠাক যাচ্ছে গল্প, বাট লিসেনাররা 1-2 জন টেক্সট করেছে, সেটা হচ্ছে যে গল্পটা আসলে আমরা খুব ধারাবাহিক ভাবে শুনতেছি। আমাদের কিন্তু ওই জায়গাতে আপনার গল্পের বলার স্টাইল ঢং দুজনের খুবই চমৎকার, বাট একটু ধারাবাহিকতা থাকলে লিসেনারদেরকে বুঝতে সুবিধা। আমি আসলে অত্যন্ত দুঃখিত। না আমরা আসলে তো প্রফেশনাল না, যার কারণে প্রফেশনালের বিষয় না, এখানে আমরা হচ্ছে কোনো প্রিপারেশন নিয়ে আমি আসি। আপনাকে বলি, তো আমি এটা আমরা খুব আসলে এক্সাইটেড। আপনাদেরকে বলার জন্য বলা না, অনেস্টলি মানে আপনারা শুরুটাই অনেক সুন্দর হয়েছে, এবং আপনাকে আমি অফ এয়ারে বলছিলাম যে আপনি কি অ্যাঙ্কারিং করেন কিনা, Right? Because জি, আপনি খুব বলছিলেন। সুন্দর বলছেন, বাট একটা জায়গাতে একটু লিসেনারদেরকে ধরতে কষ্ট হচ্ছে, সেটা হচ্ছে যে গল্প কিন্তু চমৎকার মজার গল্প, যে আপনি 2 বছর একটা সময় গ্যাপ হয়ে গেল, আপনাকে সে মিস কল দিল, আপনি সাথে সাথে ব্যাক করলেন, তারপর 2 বছর ধরে কথা হচ্ছে। এই কথার সময়কার কিছু গল্প আসলে লিসেনার শুনতে চায়। তখন আপনাদের মধ্যে মানবিমান হয়েছে, কখনো মনে হয়েছে যে আর কথা বলবো না, তারপরে যে 5 দিন দেখা হলো, সেই জায়গাটা আসলে আমরা একটু ডিটেল শুনতে চাই। আচ্ছা, বলো তুমি, তোমার ডিটেলস মনে আছে? আই এম ড্যাম শিওর, বলো। আমি যখন তাকে মিস কলটা দেই, তো তারপরে কল ব্যাকটা করে, সে করার পরে অনেকদিন কথা হয় ফোনে, তারপরে আমাদের দেখাও হয়। দেখা হওয়ার পরে তারপর তার সাথে আমার ধীরে ধীরে যোগাযোগটা, মানে সেও বন্ধ করে দেয়, আমিও বন্ধ করে দিই, এরকম প্রায় কয়েক মাস। তারপর সে জানাই দেয় তার বিজনেসে অনেক প্রবলেম হয়েছে, এই সময়টা তার এখন মানে সামনে আর আগানো সম্ভব না, বিয়েটা করা সম্ভব না, তো তোমার বাসা থেকে যদি কোনো প্রেশার দেয় তো তুমি ভালো অন্য কোথাও দেখতে পারো। তা আমি বাসায়ও কাউকে কিছু বলিনি, তার সাথে আমার যোগাযোগ বন্ধ হয়ে গেছে, কিন্তু আমি আমার জায়গায় মানে ছিলাম। কতদিন কথা বলার পর সেটা জানিয়ে দিলাম? এটা তো আমাদের চলছিল বোধহয় বছরখানেক পরেই, তাই না? Okay. তারপরে একটা না, বছরের আগে 6 মাসের মধ্যেই আমি জানিয়ে দিলাম যে আমার পক্ষে আর বিয়ে করা সম্ভব না। আসলে ও প্রেশার দিচ্ছিল বিয়ে করার জন্য, কিন্তু আমার প্রেশারটা নেওয়ার মতন অবস্থা ছিল না। এটা অনেস্টলি বলছি যে Okay. আমি ওকে বোঝানোর চেষ্টা করছি ওয়েট করো, কিন্তু সে, তার পরিবার, স্বাভাবিক একটা মেয়ে মানুষ বয়স হয়ে গেলে বিয়ে দিতে পারবে না, এই একটা তো থাকি, আপনারা তো বুঝতে পারেন বাংলার প্রেক্ষাপটে। তো খুব চাপ ছিল, আমি চাপ নেওয়ার লোক না, আমি যদি যেটা পারি সেটা আমি খুব ফ্রিলি বলি, আর না পারলে আমি একদম সাইলেন্ট। আমি বললাম যে আমি পারবো না এখন, তখন আমি নিজে থেকে বন্ধ করলাম, সেও আর ফোন টোন দিল না। আমি বুঝতে পারলাম যে একটা খারাপ সময় যাচ্ছে আমাদের। তারপর খারাপ লাগতো, 2-3 মাস পর দেখতাম যে আচ্ছা দেখি তো বিয়ে শাদী করে ফেললো না। এই 2-3 মাস আপনি মিস করতেন তাকে? অবশ্যই মিস করতাম। আমাদের She's also- অনেক কম, প্রায় 8-9-10 মাস এরকম কোনো যোগাযোগ ছিল না কারোর সাথে, 10 মাস কিন- হবে না। এরকমই ছিল, তার বেশি ছিল। না, 10 মাস হবে না, এর মাঝখানে যোগাযোগ হয়েছে হয়তো। যোগাযোগ হয়নি, মানে আমি কোনো সময় 2-1টা হঠাৎ মেসেজ দিতাম, কি লিখতেন? এই মানে কি খবর, কেমন আছো, বা এরকম, মানে জানার চেষ্টা করতাম যে তার স্ট্যাটাসটা কি এখন? হ্যাঁ সে কি আমাকে মিথ্যা বলে অন্য কোথাও বিয়ে করে ফেলাইছে কিনা, এরকম এটা আমার জানার চেষ্টা করতাম। আচ্ছা, কিন্তু আমার জায়গাতে ছিলাম, মানে আমি মানে আপনি তার আমি সঙ্গে যাকে করছেন। পছন্দ করছি, বিয়ে করলে একেই করবো, সে এখন করুক আর না করুক। কিন্তু সে তো তখন এটা জানতো না, সে অন্য জায়গায় বিয়ে করে ফেলতে পারতো। হ্যাঁ করেনি। এটা আপনি একটা বড় না, experience। আমি একটা জিনিস ওকে বলছিলাম যে আমার বিয়ে অন্য মেয়েকে, ও ফিল করতো যে আমি অন্য মেয়ের প্রেমে পড়ে গেছি, এটা আমাকে সে কয়েকবার বলছে। হ্যাঁ, আমি ওকে খুব একদম পরিষ্কার ভাবে বলছি, লিখেও দিতে পারি তোমাকে, যে আমি এখন বিয়ে করব না, অন্য মেয়ে হোক আর যে হোক বিয়ে করব না, তবে আমার অবস্থা যদি ঠিক হয় আমি তোমাকে খুঁজবো যে তুমি ঠিক আছো কিনা, তাহলে তোমাকে বিয়ে করব, আর তুমি যদি না থাকো তাহলে তো বিয়ে আমাকে করতেই হবে। হ্যাঁ, এটা আমি ইনশিওর করতাম, কিন্তু ও বিলিভ করতো না। ওর মনে একটা জিনিস আমি দেখছি যে ও সবসময় মনে করতো আমার বিজনেস ঠিকই যাচ্ছে, কিন্তু ও মনে করতো আমি অন্য কোনো মেয়ের প্রেমে এর জন্য একটা মিথ্যা বলে হ্যাঁ, তাকে মিথ্যা বলে তাকে আসলে তাই মনে করতেন। আমি কিন্তু এটা মনে করছি এবং দেখছি যে তুমি এটাই বলো বারবার, ঠিক না? আমি ওরকম- একটু কথা বলি, অনেকেই কমেন্ট করছেন আপু চুপচাপ আছে বলে, অনেকে বলছেন যে আনহ্যাপি।
এবং তারা না, আমাদের নিশ্চয়ই সেটা মনে হচ্ছে না। আনাপি কাপুর তার একটু মানে এক্সপ্রেশনটা হ্যাঁ। হয়তো এরকম। মানে আজকের অতিথির যে হাজবেন্ড তার মতো লাউড না, বা তার মতো অত এক্সপ্রেসিভ সে না, বাট ভালোবাসাটা তার মধ্যে আছে। এবং সে যে মিস কল দিয়ে সাথে সাথে ওয়েট করছিল যে আমি আসলে ফোনটা কতক্ষণের মধ্যে আসে। আমরা সেই গল্পে যাবো, এবং লিসেনারদেরকে আসলে পুরো গল্পটা শুনতে হলে মনোযোগ নিয়ে আরেকটু অপেক্ষা করতে হবে। যাই আমরা গল্পে। বলো। কথা এরকম অনেক মানে কয়েক মাস ধরে টানা বন্ধ ছিল একেবারেই। তারপর আমি হঠাৎ কোনো সময় একটা মেসেজ বা এরকম করতাম আর কি হঠাৎ, তখন কোনো সময় দু একটা রিপ্লাই দিত বা একেবারে দিত না। আবার এরকম প্রায় 1 মাস 1.5 মাস 2 মাস এরকম হয়ে যেত। কিন্তু আমি আমার জায়গাতেই ছিলাম, মানে পুরো বিয়েটা হয়েছে আর কি আমার জেদেই। বুঝতে পেরেছি, শুনবো আমরা সেই গল্প। কিন্তু আপনি 1.5 মাস পরে যে রিপ্লাই দিতেন, সেই সময় তো মেয়েটা ভাবতেই পারে যে আপনার বিজনেস ঠিকই আছে, কিন্তু আপনি তাকে ইগনোর করার জন্য আমি আসলে reply রিপ্লাই যে দিতাম না আমার মনে নেই আসলে ওই সময়টা কেমন গেছে। অনেক সময় মেসেজ দেখিও নেই হয়তো বা, সময়টা আমার খুব খারাপ গেছে। এমন কিছু আইনি জটিলতা ছিল, সব মিলে আমি খুব খারাপ ছিলাম। এটা 4-5 মাস হবে। তো এই সময়টা আসলে আমার কোনো কিছুই ভালো লাগতো না। হ্যাঁ, তো আমার এক্স্যাক্টলি সে সময় মনে নেই যে তার ফোনের রিপ্লাই দিছি না। তবে আমি রিপ্লাই দেওয়া ছেলে, আমি সবসময় ফোন এবং মেসেজের হয়তো তাৎক্ষণিক দিইনি, আর মেসেজ একটু কম লিখতে জানি আমি, বেশি বেশি চ্যাটিংটা আমি করতে পারি কম। হ্যাঁ, তো ফোন হয়তো দিছে, হয়তো ফোন ধরেনি ওই সময়, এমন হতে পারে। তবে আমি একটা জিনিস বুঝতেছিলাম, যখন ধীরে ধীরে সময়টা অতিবাহিত হচ্ছিল, 1 বছর পার হয়ে গেল, 1.5 বছরের কাছে, তখন আমি একটা জিনিস ক্লিয়ার হয়ে গেলাম যে এই আসলে আমার জন্য অপেক্ষা করতেছে, একে কোনোভাবেই একে ইগনোর করা আমার ঠিক হবে না। হ্যাঁ, এবং আমি আবার ফিরে আসতেছি। আমি দেখতেছিলাম আমার বিজনেস ভালো হচ্ছিল, কারণ আমাকে নিয়ে আমি বললাম না একটু আগে যে আইনি কিছু জটিলতা ছিল। তখন আমি একটা জিনিস ফিল করলাম যে আমার জীবনে একটাই ঝামেলা হয়েছে, আমি শিক্ষা হয়েছে, এরপরে আর কোনো ঝামেলা আমি আর হতে দিব না। হ্যাঁ, বিশেষ করে আইনি বা কোনো বিচার সালিশ নেই, একবারে জীবনে বিচার হবে, আর কোনো বিচার হবে না। আসলে মানুষকে সুযোগ দিলে মানুষ সুযোগ পায়, তো সেই সুযোগটা যদি না দেয় তাহলে তো সমস্যা নেই। তখন তো আমাকে আমার অবস্থা, আমি যখন আমার উদ্দেশ্য সৎ ছিল, দেখলাম যে আমি খুব দ্রুত রিকভারি করছিলাম, এবং 1-1.5 বছরের মাথায় আমি আবার স্বাভাবিক জায়গায় চলে আসলাম, এবং তার চেয়ে বেশি, মোর দ্যান দ্যাট। খুব ভালো বিজনেস হচ্ছিল, এবং আমার রেপুটেশনটা খুব ভালো হয়ে গেল, খুব দ্রুত আমার খারাপ জিনিসগুলো ঝরে গেল। তখন তো আমি আবার পূর্বের জায়গায় ফিরে আসলাম, এবং আমি দেখলাম যে তখন ওকে আমি একটু টোকা দিয়ে দেখতাম যে ও ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, বিভিন্ন ভাবে এটা ও রেগে যেত অনেক সময়, কি বলতেন? মেসেজ দিয়ে, কল দিয়ে একটু উল্টাপাল্টা কথা বলতাম যে আমি তোমাদের এলাকায় চলে এসেছি, কোথায় তুমি বেরোবা নাকি, এই সমস্ত বিভিন্ন নানান কথাবার্তা বলে ওকে একটু বিয়ের confuse আগে করতাম। 2 বছরে মাত্র একবার তার সাথে আমার দেখা হয়েছে। আমাদের ফোনেও কথা খুব কম হইতো, আর আবার টানা তো প্রায় 8-9 মাস 10 মাস কথা হয়নি। প্রথমে যখন তার সাথে আমার প্রথম কথা হয়, যখন ওই যে একজনের তার অফিসে বলল, তখন সে আমার বাসায় তার ব্যাপারটা জানাইতে বলছে, আমার ব্যাপারটা জানাই তো আমি বিয়ে করতে চাই। তখন নর্মালি আমি ব্যাপারটা বাসায় জানাইছি কাকে সবাইকে। বললেন? মাকে? না, আমার বড় ভাইয়াকে প্রথমে বলছে, কি তারপরে বললেন? আমি একটু শুনতে চাই। অন্য প্রেমিকারা যেন সাহস পায় ভাইকে কিভাবে বলতে হবে। না, আমার বাসা থেকে মানে ওই সময়টা অনার্স ফার্স্ট ইয়ার শেষ, সেকেন্ড ইয়ার তখন পড়ি, ওই সময়টা একটু বিয়ের, হ্যাঁ, তো এরকম ভালো 2-3টা এরকম ঘর মানে প্রপোজাল আসছে, বাসায় আসেনি তারা, মানে বড় ভাই বাসায় থাকলে যা হয়, আমার বাবা জব করতো, তো আমার মামাও, তখন বলছে, তখন আমি বলছি এখন নয়, আমি পরে জানাবো। তারপরে একদিন বলেই ফেললাম যে একটা ছেলের সাথে এরকম কথা হয়, তো বললো কোথায় থাকি, কি করে ছেলে। যখন বললাম বিজনেস করে, তখন শুরুতেই একদম তারা মানা, হ্যাঁ, জব বিজনেস শোনার। তারপরে যখন বললো হ্যাঁ, এটাই তো প্রত্যেকটা ফ্যামিলিতেই, প্রথমেই মানা করে, তারপরে করলো, তা বললো কিসের বিজনেসটা, সেটা কিসের বিজনেস। যখন বললাম এই যে, হ্যাঁ, তখন তো আরো মানে আরো মানে অসম্ভব, এইখানে না। কিন্তু তারপরে এর মধ্যে আমি যে বাসায় প্রেশারগুলো যে আমার আছে, মানে সবাইকে যেভাবে ম্যানেজ করতেছি, ভাইয়ার পরে আব্বু আম্মু, গার্জেন, মামা মামি। ভাইকে কিভাবে ম্যানেজ করলেন? ভাইরা তো অনেক রাগী। আপনি কি আপনার না, ওর ভাই কিন্তু রাগী না, ফ্যান্টাস্টিক একটা মানুষ, 2 ভাই। হ্যাঁ, তো বড় ভাইটার সাথে আমার সম্পর্কটা খুব ভালো, শরীফ ভাই। উনি দেখলাম যে খুব মানে টাইপের মানুষ, আমার মতোই একটা মানুষ। হ্যাঁ, আমি যেরকম চিন্তা করি, বাট ওই জব করে, ব্যাংকে জব করে ভাই। তো আসলে খুব স্বাভাবিক যে জিনিসটা চিন্তা করা উচিত একটা ভাইয়ের। আমার বোনকে তো সে সিকিউর রাখতে চাবে, শুধু বোন না, আমার
সারাউন্ডিং মেয়ে বা যেই হোক আমার, আমি কিন্তু একটা ইকোনমিক্যাল সিকিউরিটি না হলে তো আসলে কেউ চায় না। না। হ্যাঁ, তো এই সিকিউরিটিটা মেনটেন করার চেষ্টা করছিল, সেদিক থেকে সে নানাভাবে আমাকে কিন্তু খুব বেশি প্রেশার করেন। করেনি, এবং খুব অনেকে দেখছি যে খুব নগ্নভাবে ট্রিট করে, ওইটা করেনি। অত্যন্ত জেন্টালি এবং সম্মানের সাথে আমাকে করছে, জাজ করছে। তো আমাকে একদিন সে তুমি আমাকে একদিন অনেকগুলো কোশ্চেন্স করছিলে না, বিসিএস এর কি জানি কোশ্চেন্স? বলেন না কোশ্চেনগুলো একটু শুনুক, প্রেমিকটা কি কি প্রশ্নে পাস করে ছেলেটা বিয়ে করলো। না, সে আমাকে জাস্ট করতেছিল, ওই ভালোবাসার কোনো প্রশ্ন উত্তর না, না, না। বিসিএস এ যে প্রশ্নগুলো আসে, মানে আমি স্টুডেন্ট কেমন সেটা সে যাচাই করছিল। তা অনেকগুলো প্রশ্ন করছিল, তাই না? আমি মনে হয় সবগুলোর অ্যান্সার মানে বেশিরভাগগুলো পারছে, কয়েকটা না, না, মানে কি কি পারেনি। প্রশ্ন? আপনার কয়েকটা প্রশ্ন মনে আছে? না, এই সময়টা মানে অনেক প্রশ্ন আমার মনে নাই। আর আমি যে প্রথম যে ভাইয়ার ব্যাপারটা বলতেছিলাম ওইটাই বলি আমি। তে তখন কেউ তো রাজি ওই সময়টা ছিল না। ধীরে ধীরে যখন তারা মানে ব্যাপারটা বুঝলো যে আমার বোন যেহেতু এইখানে ছাড়া অন্য কোথাও রাজি আর হচ্ছে না, তাহলে আমরা আর অন্য কোথাও না আগাই, তাহলে এর ব্যাপারটা এটাই দেখি আমরা। তারপরে যখন ধীরে ধীরে কেউ মানে একটু তারা রাজির দিকে আগাইলো মানে আমার ব্যাপারটা, তখন আমার সাথে যোগাযোগটা বন্ধ করে দিছে। তখনই কিছুদিন পরে আমাকে জানাই দিছে এখন আমাদের আর বিয়ে সম্ভব না, এরকম খুব খারাপ বাজে অবস্থা যাচ্ছে, বিজনেসের সবকিছু মিলাই, ফ্যামিলিরও কিছু প্রবলেম, সব মিলাই আর কি। মানে যখন ও রেডি হয়ে গেল তখন আমি আউট, গোল্ড আউট। তাহলে ওই সময়টা মানে আমি আর এখন বাসায় কেমনে আর মানে বোঝাবো যে এখন মানে এই ছেলেই রাজি না। এই সময়টা মানে আমি এমন একটা মাঝখানে পড়ে গেছি, মানে বাজে একটা অবস্থা, মানে একটা লজ্জায় পড়ে গেছি মানে। আর কেন? না, যখন মানে সে তার মানে আপনার প্রেমিক তখন রেডি, কিন্তু আপনার ফ্যামিলি তখন না রিফিউজ করলো। না না, তাহলে? ফ্যামিলি রেডি হয়ে গেল। রেডি বলতে আমি যখন রেডি হয়ে গেল, আমার বিজনেস তখন ডাউন। আবার ডাউন হলো? না, ওটাই প্রথম, ও প্রথম ডাউন। আচ্ছা আচ্ছা। একবারই তো। হ্যাঁ। তখন কিন্তু আমি আর চাচ্ছি ওকে বিয়ে করবো, তখন ও খুব লজ্জা পড়ে গেল, কিন্তু পরিবারকে সে ম্যানেজ বলে দিয়েছিল। বলে দিয়েছে, এবং আমার কারণে আমি বলতে বলেছি যে বলে দাও, কারণ আমার তো উদ্দেশ্য সৎ ছিল যে বিয়ে করে ফেলবো খুব শীঘ্রই। তখন দেখলাম যে না, আসলে প্রকৃতি আমাদেরকে বিভিন্ন ভাবে লিসেন দেয়। না নিশ্চয়। হ্যাঁ, তো আমাকে এমন একটা লিসেন দিল যে আমি নিজের নামটা ভুলে গেলাম। তো তখন সে খুব খারাপ একটা সময় পার করেছে, এবং ফ্যামিলিতে সে বলে যে তার ফ্যামিলি বলে ছেলেকে আসতে বলো, কথা বলতে বলো। আমি তখন তাকে ইগনোর করছি, কথা বলি না। এটা সে তার মতো একটা ওইরকম অবস্থা একটা মেয়ে আসলে এটা ম্যানেজ করে পথ চলা খুব ডিফিকাল্ট, এটা বুঝতে পারতাম। তারপর আমার কিছু করার ছিল না, আমি সময়টাকে করতাম। কিন্তু সে যেটা ফিল করতো যে আমি অন্য মেয়ের সাথে সম্পর্ক করতেছি, এটা তো আমি করতাম না। এদিক থেকে আমি খুবই সৎ ছিলাম। তো আমি এটাকে বিলিভ করতাম যে আল্লাহ মনে হয় আমাকে দেখবে, নিশ্চয়ই খুব দ্রুত আমাকে রিকভারি করাবে, এবং তাই হয়েছে। খুব দ্রুত আমি রিকভারি করলাম, ওরও অন্য কোথাও বিয়ে হলো না। ওকে কিন্তু বলতাম ঠিক আছে, তুমি যদি ভালো ছেলে পেয়ে পাও তখন আপনার কষ্ট হতো অনেক, না? অবশ্যই কষ্ট হতো। মানে একটা ছেলে, আমি এটা ফিল করতে পারি যে একটা ছেলে যখন একটা ভালো অবস্থান থেকে একটা খারাপ অবস্থান ফেস করে, তখন তার ওই অবস্থানটাকে মানে অবস্থানটার প্রায়শ্চিত্ত করতে গিয়ে তার প্রিয় মানুষকে ছাড়তে হয়, বা প্রিয় মানুষের সঙ্গে সারা জীবন থাকাটা ইনসিকিউর হয়ে যায়। এর যে আসলে কষ্টের বা মানে অনেক বেশি অভিমানের কিছু আসলে আর হয় না। তবে আমি একটা জিনিস বলি সবার উদ্দেশ্যে, আজকে হয়তো আমার ফেসবুকে অনেকে দেখছে, নিশ্চয়ই আমাদের পেজ থেকে আমি একটা জিনিস বলি, প্রত্যেকটা ছেলের আসলে সিকিউর হয়ে বিয়ে করাটা উচিত। রাইট রাইট। সেই জন্য গার্লফ্রেন্ডকে বোঝাতে হবে, তার ফ্যামিলিকে বোঝাতে হবে যে তুমি একটু ওয়েট করো, আমি তোমার জন্য আছি। একটু ওয়েট করে, এবং ছেলেটারও চেষ্টা করতে হবে স্বাবলম্বী হতে। আমি সেই চেষ্টাটা করেছি। ইনফ্যাক্ট আমি শুধু বিয়ের জন্য চেষ্টা করেছি তা না, আমার মা আমার উপর ডিপেন্ড ছিল, আমার বোনরা ছিল, আমি সব দিক থেকে, আমি নিজেও আমি খুব ব্যর্থতাকে ভয় পাইতাম। আমি খুব নিম্ন মধ্যবিত্ত একটা ফ্যামিলি থেকে এসেছি। আমার বাবা অনেক কষ্ট করে আমাকে, আমার ভাইরা বোনরা সবাই, মা কষ্ট করে পড়াশোনা করেছে। আমি সবসময় ভালো প্রতিষ্ঠানে পড়াশোনা করছি, কিন্তু আমি দেখতাম যে আমার সারাউন্ডিং যারা কাজিনস ছিল তারা অনেক ভালো করতেছে, তো আমি খুব লজ্জায় পড়ে যেতাম। তো তাদের জন্য হলো আমাকে, বা বিভিন্ন কারণে হলো আমাকে বড় কিছু হতে হবে, চেষ্টা করতে হবে, বড় কিছু করতে হবে। তো আমার চেষ্টা সামান্য ত্রুটি কখনো আমি রাখতাম না, রাত হোক দিন হোক সব সময় কাজে লাগাতাম। তো আমি সেই অনুযায়ী দেশে এবং বিদেশে যে আমি কাজগুলো করি খুব চমৎকার করে কিন্তু আগাচ্ছিলাম, এখনো আগাচ্ছি। এখন করোনার কারণে হয়তো খারাপ যাচ্ছে, তো সেই সময় এটা আমি খুব ভালো করছি। তো এটা আমি সবার উদ্দেশ্যে এই গল্পটাই বলবো যে তোমাদেরকে চেষ্টা করতে হবে। হ্যাঁ, তোমাদেরকে চেষ্টা করতেই হবে। মানে এখনকার তো অনেক নোংরামি শুনি, ইনফ্যাক্ট তখনও ছিল, একটা মেয়ে অনেকের সাথে, একটা ছেলে অনেকের সাথে, এবং কালকে একটা ফাঁসির রায় হলো, আমরা দেখেছি। এগুলো খুব কষ্ট দেয় আসলে, কষ্ট দেয়, বাট দে আর নট আওয়ার রিপ্রেজেন্টেটিভ। ওরা আমাদেরকে প্রতিনিধিত্ব করে না। করে না।
হ্যাঁ, আমি আমার স্ত্রী আমার যখন প্রেমিকা ছিল, আমি কিন্তু তাকে কোনো অবস্থাতে সম্মানের কোনো কমতি রাখিনি এবং গালিও দিছি। একটা সময় সে রাগ করতো যে তুমি আমাকে গালি দাও কেন, তখন আমি বলতাম যে তোমার তো গার্জিয়ান, আমি তোমাকে গালি দিতেই পারি। দেখো, তোমাকে কেউ গালি দেখ সেটা আমি চাই না, আমি তোমাকে গালি দিই সেটা হয়তো তাহলে কেউ সুযোগ পাবে না। এরকম অনেকগুলো ব্যাপার থাকে। ওকে জাস্ট আমি সবসময় ধরে রাখার চেষ্টা করছি, কোনোভাবে যেন সিকিউর রাখা। হ্যাঁ আমার পাত্র থেকে সে পড়ে না যায়। মানে আমি তাকে বলতেছি তুমি অন্য কোনো ছেলের সাথে যদি পারো বিয়ে করো, মানে আমি তাকে টেস্ট করতেছিলাম অন কাইন্ড অফ, যে দেখি তো আসলে তার মধ্যে কোনো লোভী কোনো ব্যাপার আছে কিনা। কখনোই ছিল না। এবং এটা তো প্রত্যেকটা মানুষেরই কিন্তু আসবেই, মানুষ আসবেই মানুষের কাছে। হ্যাঁ, আমার কাছেও মেয়ে আসবে, তার কাছেও ছেলে আসবে, কিন্তু আমি আমার কখনো আমি সেই অপশন গুলো আমরা চাই কিনা সেটা হচ্ছে ব্যাপার। হ্যাঁ চাই কিনা। ইভেন এখনো বিয়ের পরও তো আমার সবসময় টুকটাক একটু লেগেই থাকে আমাদের। ফেসবুকে বা বিভিন্ন ভাবে আমার মেয়েরা যদি একটু রিকোয়েস্ট পাঠায় বা বা ছেলেরা। আপনার ফেসবুক পাসওয়ার্ড কি আপনার স্ত্রীর কাছে আছে? না, নাই। ফোনের প্যাটার্নটা জানি না, ফেসবুকের পাসওয়ার্ড দূরে কথা। লাকি লাকি গাই। হ্যাঁ, আমি না জানি না বলতে, আমি একটা জিনিস বলি, আমি এখানে একটা ক্লিয়ার করি, তার মানে যে আমি হিডেন চলে এমনটা না। আমার স্ত্রী যখন বলবে এবং সে আমার সামনে আছে, ও কখনো ইগনোর করতে আমার নাই, আমি দেইনি, এটা আমি পছন্দ করি ঠিক না আছে। অনেকগুলো। আর ওই জায়গাটা কিন্তু যখন চাইবে যে আমি এখন হোয়াটসঅ্যাপে ঢুকতে চাই, কোনো অসুবিধা নেই, এখন যদি বলে এখনই ঢুকতে পারবে। ফেসবুকের আমার মেসেঞ্জার দেখতে হবে, তার সামনেই তো চ্যাট করি, চ্যাট কম করি। আমার ছোট ভাই বোনরা থাকে অনেক, হ্যাঁ আমার অনেক ছোট এলাকার, আমি পলিটিক্স করি, এলাকার ছোট ভাইরা চ্যাট করে। তারপর আমার ফ্রেন্ড আছে বিভিন্ন বিদেশে, কথা বলতে পারে না। হ্যাঁ, ইভেন মিশুকে আজকে আমার সাথে চ্যাট করছিল, মিশু ছোট ভাই, ওর সাথে কিন্তু রাত্রেও খুব রেগে যায়, ওই ঘরে যাও, ওই ঘরে চলে যাও, রাত জেগে একটু চ্যাট করি। তো বউর সামনে তো আর অন্য মেয়ের সাথে চ্যাট করা যায় না। তার মানে আমার পাসওয়ার্ডের ওর প্রয়োজন আমি আমার কাছে থাকেই তো কিছুক্ষণ, মানে বাসায় যতটুকু টাইম, ততটুকু টাইমের মধ্যে কার সাথে কি করবে আমি তো ওটা দেখতেছি না। আপনি আপনার উপরে অ্যাটেনশনটা পুরোপুরি চান। এটা তো চাইবেই না। হয় কি শুয়ে পড়ার পরেও ঘুমিয়ে যায়। আমার ছোট বেবি আছে 3 বছর, খুব চঞ্চল। 3 বছর এখন 3 বছর এখনো হয়নি। তো ও তো সারাদিন অনেক পরিশ্রম করে না, সময় যে তাকে দেই না তা না। আমি বাইরে অনেক ঘুরি, ওদেরকে নিয়ে ঘুরি। তারপরে হয় কি যে সারাদিন পরে ইউটিউবে টুকটাক ভিডিও, সরি যেমন ধরেন আমার কিছু ফ্যাসিনেশন আছে, আমার মোবাইল ফোন, তারপরে হচ্ছে এরোপ্লেন, তারপরে হচ্ছে আর কি জানি মোটরসাইকেল। এয়ারপ্লেন মিনিয়েচার না বড়, হ্যাঁ মানে কালেকশন, মিনিয়েচার কালেকশন না, জাস্ট দেখি যে কোনটা নতুন আসলো, কোন দেশে কোনটা আছে, কোনটাতে উঠা যায়, এই সমস্ত নিয়ে একটু থাকে। তো ওগুলো আমি ইউটিউবে ভিডিও দেখি, ঠিক রাতে শুধু ভিডিও দেখে না, মানে কেনে অনেক ফোন, কিন্তু ফোনের প্রচুর নেশা, এবং ভালো ভালো ফোন আমার এরোপ্লেন কেনার সামর্থ্য নেই, সেটা তো কিনতে পারি না। খুব মানে পাল্টায় আর কি, না একটা পর একটা পাল্টায়, কেনে, খুব নেশায়। হ্যাঁ, না খুব বেশি নেশা না, বাইরে দেখি আর কি। বাইরের দেশে যাবে আর একটা করে ফোন নিয়ে আসবে এখান থেকে, বাংলাদেশও না চমৎকার। এত বেশি না যেটা বলছো আসলে। আপনার জন্য নিয়ে আসেন না শুধু নিজের জন্য? আমার জন্য ফোন নিয়ে আসে না বাইরে থেকে, মানে অন্য জিনিস। অন্য কিছু আর কি। সেটা যদি আমি নিজে থেকে বলি, Okay. পিকচার পাঠাইতে না, ফোন হয়, যে অনেক বেশি- কালার বলতে হয়, না, মেয়েদের জিনিস তো আসলে ছেলেদের জন্য। নিজে থেকে কিন্তু আনে না, আমি বলার পরে। আমি নিজে থেকে যদি কোনো কিছু কিনে নিয়ে আসি, সেটা পৃথিবীর সবচেয়ে জঘন্য হয়ে যাবে। সেটা যাই হোক, কিন্তু নিয়ে আসতে তো যার কারণে হবে। আমি কিনতে পারি না, ওকে জিজ্ঞেস করি। না, কিন্তু সে বলেছে যে খারাপ হলেও তো আপনি হ্যাঁ, নিজে নিজে তাও নিয়ে আসলে সেটা বুঝবো তার যে সে ভালো নিয়ে লাগে। আসছে আমি আমার জন্য। কয়েকবার নিয়ে আসছি এবং সেটার পরে Experience যেটা is bad. অবস্থা হয়েছে যে না আর এই ভুল করা যাবে না, তখন ওকে আমি, Sorry, যেমন আমি লাস্ট দুবাইতে, ও বলতেছিল আমার জন্য একটা ব্যাগ নিয়ে আসো, তো আমি ঠিক আছে, তা আমি তো কাজে গিয়েছিলাম। হ্যাঁ, আমি আসলে সময় খুব কম পাই বাইরে, তারপরে এর মধ্যেই ঘুরে ফেলি। তো দুবাইতে কাজটা শেষ, আবুধাবিতে কাজ করছিলাম, ওখানে কাজ শেষ করে দুবাইতে আসলাম। দুবাইতে আমি একটা ঘুরতে ঘুরতে একটা চমৎকার, আমার একটা ফ্রেন্ড ছিল চিটংয়ে, ও বললো যে এখানে ঢুকেন ভাই। তো ঢুকলাম, ওখানে দেখলাম যে খুব আর্মেনিয়ান একজন দোকানদার, খুব চমৎকার কালেকশন। তো ওকে আমি বলতেছি যে কোনটা নেব। আমি তো আসলে মেয়েদের ব্যাগ সম্পর্কে আমার জীবনে কোনো, আমার ও গার্লফ্রেন্ড থাকা অবস্থায় ওকে গিফট করে নেই, আমি নিজেও কিনে নিই, আমার বন্ধুদের জন্য কিনে নিই। ইনফ্যাক্ট আমার কোনো ধারণাই নেই। আমার মানি ব্যাগ যদি কিনতে বলে, আমার মানি ব্যাগ, তাহলে আমি কিনতে পারবো, কিন্তু মেয়েদের কেনার কোনো ধারণা নেই। ইভেন লিপস্টিক আমি নিয়ে আসছি, সেটাও খুব খারাপ হয়েছে, So আমার কোনো ধারণা নেই। তো ওকে আমি ছবি পাঠাতে পাঠাতে আমি ক্লান্ত হয়ে গেছি। পরে চিন্তা করলাম যে আসলে আমার এটা কিনে নিয়ে যাওয়া উচিত ছিল, না দেখানো। তো পরে তোমার কি আসলে পছন্দ হয়েছিল যেটা নিয়ে আসছিলাম? Honestly বলবেন না। না, পছন্দ হয়েছে, কিন্তু সেইটা আমি চয়েস করে দিছি। পিকচার তো অনেকগুলো পাঠাইছে যে এইটা নাও। না সেটাই, এবং এই ও যে- চয়েস করে না দিলে তো আমি দিতেই পারবো না। মানে
মানে আমি তো একটা দেখা যাবে যে ও নিয়ে আসতে বলছে যে আমি একটা বড় ব্যাগ নিয়ে গেছি যেটাতে অনেক কিছু নিতে পারবো, কিন্তু ওর প্রয়োজন ছোট, তো সেটা তো আমি আসলে বুঝতে পারবো না। তো কিন্তু কিন্তু তার মানে এই না যে ওর যেটা চাচ্ছে সেটাতে আমি ইয়ে করছি না, বরঞ্চ আমার নিজের জন্য আমি কিনি না। হ্যাঁ, আমি একটা আইফোন কিনে নিয়ে আসছি। দুবাইতে আপনারা জানেন যে আইফোন খুব ভালো পাওয়া যায় এবং সস্তা অনেকটা। আমার তো ফোনের প্রতি একটু ছেলে তো থাকতেই পারে নেশা, আমার একটু নেশা আছে, একটাই, ওই ছাড়া আর কিছু না। তা আমি একটা ফোন কিনে নিয়ে আসছি, আমি নিজের জন্য আর কিছু কিনিনি, ওর জন্যই কিনছি। আমার ফ্যামিলির মার জন্য, তার বোনদের জন্য, ভাগ্নি আছে, আমার ছেলে আছে, সবার জন্য একটা দুটা করে যতটুকু পারছি। তো আমি দেখছি যে কারোটাই ভালো হয়নি, তো আমার আসলে মেয়েদের জিনিস কেনার অভিজ্ঞতা নেই। ছেলেদের হলে কোনো অসুবিধা নেই, আমি নিজের মতো করে কিনতে পারি। তো ওই কথাটাই লাস্ট বলবো যে প্রত্যেকটা ছেলেকে, হ্যাঁ, মানে খারাপ কোনো কিছু না করে নিজের জন্য চেষ্টা করতে হবে এবং মেয়েদের সাপোর্ট দিতে হবে। ও কিন্তু আমাকে সাপোর্ট দিচ্ছে, ও ধরেছিল 2 বছর, ও কোনো রকম মানে নড়চড় করেনি, আমার জন্য ওয়েট করছে এবং আমাকে বিভিন্নভাবে সে আমাকে ইন্সপায়ার করছে যে এখানে আমাদের ঠিকানাটা এটাই। তো আমিও খুব চেষ্টা করি, একটা সময় আমরা দুজনে আলাপ করে খুব দ্রুত আমাদের বিয়েটা ঠিক হয়ে যায়। তারপরে আমাদের খুব ঘরোয়াভাবে, আমাদের তো প্রথম কথাটাই বললাম, যেদিন আমাদের বিয়ে হয় অক্টোবরের 1 তারিখ 2016, জি, তো সেদিন আমাদের আসলে বিয়ে হবে কিনা সেটা আমরা জানতাম না। আচ্ছা খুবই একটা মানে কি বলবো, আচ্ছা, আমি ওই জায়গাটাতে একটু মিস করে গেলাম। এখানে আমরা আসবো যে আপনার তখনকার প্রেমিকা, আপনার এখন স্ত্রী, সে ফ্যামিলিতে একটা বাজে কন্ডিশনে পড়ে গেল, আপনার বিজনেসটা খারাপ হয়ে গেল, ওইখান থেকে আমরা আসলে রিকভার করলাম কিভাবে? হ্যাঁ, আমি তো তারপরে আমার যখন ভালো হয়ে গেল তখন ওকে আবার যোগাযোগ করা শুরু করলাম। ওকে বিভিন্নভাবে আমি একটু টেস্ট করতাম যে এখন তো আমি ভালো হয়ে গেছি, দেখি তোর অবস্থাটা কি। তো আমি বিভিন্নভাবে টেস্ট করতাম, তো ও দেখতাম যে আগের মতোই আছে, মানে ও রেগে যাইতো বা ও আমার প্রতি ব্যাপক ইমোশনাল থাকতো আর কি, হ্যাঁ, দুর্বল থাকতো। তারপরে আমি ওকে একটা সময় জানিয়ে দিলাম যে আমি এখন ফুললি প্রিপেয়ার্ড, এই সময়ের মধ্যে আমি বিয়ে করতে পারবো। তারপরে ও ওর ফ্যামিলিকে নিয়ে কথাবার্তা বললো, আলোচনা শুরু হলো। তারপরে ওর ফ্যামিলির লোকজন আমার সাথে কথা বললো, আমি আমার ফ্যামিলির লোকজনের সাথে কথা বললাম। তারপর আমার ফ্যামিলির লোকজন, যেটা হয় একটি, সবাই রাজি হচ্ছিল না, কেউ রাজি হয় তো কেউ হয় না, এক একজন এক একটা বিষয়ে কথা বলে। বাট আমি একটা জিনিস খুব পরিষ্কার যে মানে অনেক কিছু দেখে বড় হয়েছে, তো আমার অনেক বন্ধু বান্ধবী, আমার বিশাল একটা সার্কেল, প্রত্যেকটা ডিস্ট্রিক্টই দেখা যাবে 2-1 করে সার্কেল আছে। তো একটা জিনিস খুব ভয় পেতাম যে কেউ কাউকে রেখে চলে যাওয়াটা পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর একটা ব্যাপার। ঠিক মাঝ সমুদ্রে কাউকে ফেলে দেওয়াটা, যেটা আমি আমার কিছু মানুষের কাছ থেকে দেখেছি। তো আমি এটা খুব ভয় পাইতাম যে আমি না কাউকে ছেড়ে কখনো চলে যাবো, কেউ আমাকে ছেড়ে চলে যাক, সেটাও আমি হইতে দেবো না। তো আমি একটা জিনিস বুঝতাম যে ও আমার পৃথিবীতে আমি যত খারাপ পরিস্থিতির মধ্যেই পড়ি না কেন, আমাকে রেখে চলে যাবে না, হ্যাঁ, আমাকে ফেলে চলে যাবে না। তখন আমার মনে হয় যে সে আসলে পারফেক্ট আমার জন্য। তারপরে আমি আমার ফ্যামিলিকে জানাই এবং আমি একটা জিনিস পরিষ্কার জানিয়ে দিই যে আমি বিয়ে এখানেই করবো। তার ক্ষেত্রেও তাই, সে অত্যন্ত পরিষ্কারভাবে বলে দেয় যে বিয়ে এখানে করবো। এবং আমি তখন খুব খুব প্রিপারেড হয়ে যাই, দেখি যে আমি তখন খুব মানে আমার যে কাজগুলো সেগুলো নিয়ে খুব সিরিয়াস ছিলাম। তো দেখলাম যে আসলে ফ্যামিলি ম্যানেজ করা খুব কঠিন। তারপরে ওর ফ্যামিলি ম্যানেজ হচ্ছে, তো একজন হয় তো একজন হয় না, বা বেশ কিছু ঝামেলা থাকে, ওগুলো রাত্রে আমাকে বলে, আমার মেজাজ খারাপ হয়ে যায়। আমার ফ্যামিলির গুলো আমি ওকে বলি, ওরও মেজাজ খারাপ হয়ে যায়, বা অনেকগুলো আমি বলি না, ইনফ্যাক্ট আমার বলার অভ্যাসটা কম। তো আমি নিজে নিজে মেজাজ খারাপ হয়। তারপর একটা সময় ওকে বললাম এক কাজ করো, বাড়ি থেকে বের হয়ে আসলাম, বিয়ে করবো। এখন তো আমি বাসা নিয়ে, ফ্ল্যাট নিয়ে ঢাকায় থাকি, আর আমাকে কেউ ঠেকাইতে পারবে না, দুজনই হচ্ছে এল্ডার, বিয়ে করে ফেলবো চলো। মানে ম্যানেজ যখন করতে পারতেছি না তখন তো আসলে কিছু করার নেই। আবার ম্যানেজ হচ্ছে মানে 60% 70% ম্যানেজ, তো 30% ম্যানেজ না, ওরও আমারও। তো এরকম অনেকবার বলছি ওকে, ও আমাকে বলছে, এগুলো আসলে রাগের মাথায় বলতাম। কিন্তু আমি একটা জিনিস ফিল করতাম যে আমার মা আমাকে ছোটবেলা থেকে বড় করছে, আমার মায়ের আসলে অনেক হক আছে আমার প্রতি, তার ক্ষেত্রেও তাই। তো কাউকে আসলে কষ্ট দিয়ে কিছু করা যাবে না, আমরা চেষ্টা করতেই থাকি না কেন, যতক্ষণ না ম্যানেজ হয়। তো একটা সময় ম্যানেজ, মানে আমি 100% বলবো না যে ম্যানেজ হয়েছে, তবে ম্যানেজের পথে সবাই। তারপরে আমরা ওদের বাসায় যাওয়ার জন্য ওরা আমাদেরকে আমন্ত্রণ জানালো, আমরা রওনা দিলাম। তো আমি খুব ডিটারমাইন্ড ছিলাম যে আমি বিয়ে করে ফেলবো। আসলে আমার সময় ছিল না, আমি খুব ব্যস্ত ছিলাম সেই সময়টা, ওকেও সময় দিতে পারতাম না। এবং আমার যেটা হয় যে বাসায় একজন আমার খুব সাপোর্ট দরকার,
হ্যাঁ, তো এই ফর্মালিটিস গুলো আর পারতেছিলাম না নিতে। তখন যেটা হয় যে ওকে কিছু কথা বলছি যে বিয়ে করে ফেলবো, ও বলছে হ্যাঁ, ঠিক আছে। আবার কখনো কখনো ও ভয় পায়, মেয়ে মানুষ তো অনেক কিছুতে ভয় পায়। তারপর আমরা গেলাম ওদের বাসায়, গিয়ে আলোচনা যখন শুরু হলো তখন তো অনেক ধরনের আলোচনা হলো। তো আমার ছোট মামা, আমার দুটো মামা, এক বড় মামা মারা গেছে, তো ছোট মামা হচ্ছে রিটায়ার্ড একজন প্রফেসর। তো মামা খুব বিচক্ষণ মানুষ, তার অনেক কিছু আমার খুব ভালো লাগে। তো মামা বললো যে এক কাজ করি, আমরা বিয়ে করে ফেলি। আমাকে বলতেছে বাবা বিয়ে করবো, আমি বলছি, হ্যাঁ বাবা বিয়ে করবোই তো। তো কেউ কেউ বলছে রেজিস্ট্রি করে রেখে দিই। মা বলছে রেজিস্ট্রি করবো কেন? চমৎকার, আমরা গল্পের একটা চমৎকার জায়গা থেকেই SMS এবং কমেন্টস পড়তে গিয়েছি, আমরা সেই জায়গা থেকে আবার শুরু করবো। বলো না, যেটা তুমি এতদিনে আমাকে বলনি সেটা এখানে আজকে বলতে চাচ্ছ, সেটা বলো। না না, ধরে রেখেছে সে। না, আমি বলতে চাচ্ছি না, আমি বলছি যে আমি কাউকে বলিনি কখনো, সেগুলো আজকে শেয়ার করছি। শেয়ার করছে। আমি বলতে চাচ্ছি এরকম কিছু না, ঠিক সবই তো আছে, ওটা জানো। শেয়ার করো। আমাকে আসলে কেউ যদি রিড করতে চেষ্টা করে তার খুব একটা কষ্ট হবে না, আমি খুবই স্বাভাবিক একটা মানুষ, এবং হয়তো অনেক কিছু বলবো। তবে একটা সেগমেন্টে কিন্তু আমরা আপনার ওয়াইফ যে জিনিসটা এখন বলেছে, একটা সেগমেন্টে কিন্তু আমরা এই পোর্শনটা করি, সেটা হচ্ছে যে আপনার স্ত্রী আপনার সঙ্গে একসাথে থেকেও এমন একটি কথা হয়তো রয়ে গেছে যেটা সামনাসামনি বলা হয়নি, বাট সে ফিল করে। আপনিও এমন অনেক কথা নিজের মধ্যে ফিল করেন যে কথাটা কখনো আনুষ্ঠানিকভাবে কোনো উৎসব পার্বণেও তাকে বলা হয়নি, সেরকম একটা কথা আপনাদের দুজনের মুখ থেকে আমরা শুনবো, যেটা আপনার স্ত্রী আমাদের এই প্ল্যাটফর্মটা না জেনে বা এই আয়োজনটা না জেনেই হয়তো জানতে চেয়েছে। এখন আমরা গল্পে দেখি। বলো তোমারটা আগে শুনি, কি এমন কথা বলতে চাই বলো না। ও উইশ কম করে। কালকে রাত 12টা, মানে যে রাতটা গতকাল রাত, আজকে রাত 12টা পর্যন্ত, মানে এই পর্যন্ত সে মুখে একবারও সে আমাকে উইশ করেনি অ্যানিভার্সারি উপলক্ষে। আচ্ছা, উইশ খুব কম করে। হ্যাঁ, মানে সেলিব্রেশন গুলোতে হ্যাঁ, সেটা হোক ঈদ, পহেলা বৈশাখ, বার্থডে, মানে খুব কম। এই পর্যন্ত আজকে 1 তারিখ আমাদের চলে গেল, এখন রাত কয়টা বাজে জানি না, একবারও মুখে উইশ করেনি আমাকে। তো 30 মিনিট সময় আছে, আচ্ছা, আজকে এখন আমি বললাম সেগুলো তোমাকে হ্যাপি 4th অ্যানিভার্সারি মাই ডিয়ার প্রিটি ওয়াইফ। এবার খুশি? Thank you. আসলে আমি উইশ মনেই থাকে না আমার, সত্যি কথা বলতে মনে থাকে না। আসলে আমার জন্মদিনের কথা আমার মনে থাকে না। তো ওই মনে করে দেয় যে আমার জন্মদিনে মুখ থাকে, এখন আমি কিভাবে উইশ করব? তো এটা তো বুঝতে হবে যে এটা তোমারটা মনে না থাকুক, আমারটা মনে রাখতে হবে। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। এখানে আপনি, তোমার মনে- আমি সহ আপনার, আমার সব লিসেনারও আমি জানি যে আপনার স্ত্রীর দলেই থাকবে, যে স্ত্রীর জন্মদিন এবং বিবাহ বার্ষিকীটা আসলে আমি মনে এটা রাখা সহজ উচিত। করে দিই, তুমি এরপর থেকে আমার পিছনে একটা ছোট বিলবোর্ড বা একটা কোনো কিছু লাগাই রাখবা যে আগামী অমুক তারিখে আমার এইটা তোমাকে উইশ করতে হবে, আমি করবো একদম, দ্যাটস ফর শিওর, কোনো ভুল হবে না। না, কিন্তু প্রেমিক হিসেবে আপনি এখানে একটু দুর্বল হয়ে গেলেন, সেটা হচ্ছে যে আপনি গ্যাজেট ফ্রিক, আপনার মোবাইলে ফ্যাসিলিটেশন আছে, আপনার ইচ্ছা থাকলে তো আপনি সেখানেও একটা নোটিফিকেশন রেখে দিতে পারেন যে আপনার এই অ্যানিভার্সারি অথবা আপনার স্ত্রীর বার্থডে আগে 6 ঘন্টা আগে, 10 ঘন্টা আগে আপনাকে জানিয়ে দিবে একটা নোটিফিকেশন। আসলে হয় কি যে এটা একেবারে যে করি না এমনটা না, হয়তো আমি তো কালকে বাড়িতে ছিলাম, বাড়ি থেকে আসছিলাম, বাসে ছিলাম, রংপুর থেকে আসতেছিলাম। তো ওই যেই জায়গাটায় হচ্ছে আমি ওকে ইয়ে করতেছিলাম, পোস্ট করতেছিলাম ফেসবুকে 12টা 1 মিনিটে, জি, ওই সময়টা ওইখানে নেটওয়ার্ক নেই। এখন সেটা যদি আমার লাভের against-এ যায়, that's the 20 মিনিটের মতো লাগছে আমার শুধু এই পোস্টটা করতে। আসতে। তো 20 মিনিট পরে ওকে আমি পাঠিয়েছি, সেটা হ্যাঁ। অ্যাক্সিডেন্ট। তো দেখতেছি যে আমি ওকে মেসেজ করতেছি, তো 20 মিনিট না, multimedia- 12টা 28 আসছে, 20 এই তো মিনিট। ওই তো 20 28 25 মিনিট যে ও হচ্ছিল না, যখন হচ্ছিল তখন তো ধাম চলে গেল সবগুলো। তো বাসের মধ্যে একটা ফাঁকা জায়গা ছিল যেখানে কোনো নেটওয়ার্ক কাজ করছিল না। মানে নেটওয়ার্কটা ওর দলে চলে গেছে ওই হ্যাঁ। সময়টা। না, এটা কিন্তু হয়, আমি আপনাকে বলি, আমাদের রেডিও যখন শুনতে থাকবেন দেখবেন হঠাৎ 1 মিনিট আর শোনা যাচ্ছে। হ্যাঁ, একটা পকেট থাকে, যে পকেট গুলোতে এটা ঢাকা সিটিতে অনেক জায়গায় কিছু পকেট আছে, যে পকেট গুলোতে মোবাইল ফোন, রেডিও, কোনো কিছুই আসলে ওই জায়গাটুকুতে কাজ করে। কাজ করছে। তো ইটস ফেয়ার, এটা হতে পারে। বাট আপনার স্ত্রীর এই চাওয়ার সঙ্গে আমি একমত যে সে খুব মানে চাওয়াটাই উচিত যে সবার আগে আপনি উইশটা না, করবেন। আমি হয়তো আসলে- আপনি অনেক দামি গিফট তাকে দিতে পারবেন বা অনেক অ্যারেঞ্জমেন্ট করতে পারবেন, বাট আপনার মুখের যে একটা কথা বা আপনার পাঠানো ছোট্ট টেক্সট তার সময়টাকে আসলে মুহূর্তেই বদলে দিতে পারে। এই ফিলিংসটা একজন
এত সপ্রতিভ প্রেমিক এবং ক্যারিয়ার, পার্সোনাল লাইফ ক্যারিয়ারও আপনি একজন খুবই সফল মানুষ আমি আশা করছি। সেই জায়গা থেকে আপনার কাছে আমরা এইটুকু তো আশা করতেই পারি আসলে। আমি আসলে প্রতিবারই মনে করি যে নেক্সট ভার্জন আমার ভুল না, কিন্তু প্রতিবারই আমার ভুল হয়। এটা যে কেন হয় আমি জানি না। এখন আমি তো ওই 11:30 থেকে প্রিপারেশন নিচ্ছি যে ওকে টেক্সট করতেছি। লাখ আপনার ফেভারিট। হ্যাঁ, লাখটা আমার ফেভারিট ছিল না ওই সময়। আমরা সবাই মিলে আপনার জন্য দোয়া করছি যাতে নেক্সট বার থেকে আপনার লাখ ফেভারিট। আমারও কিন্তু এক্ষেত্রে আমারও কিছু বলার আছে। নিশ্চয়ই নিশ্চয়ই, আমিও কিন্তু তো আপনি আসলে কি বলতে চাইলেন যে কথা এতদিন ধরে বলেননি? তার মধ্যে একটা কথা হচ্ছে যে আপনি ঠিক সময় মতো উৎসবগুলোতে উইশটা তার কাছ থেকে চান। ঠিক সময় না, সবার আগে। অনেক সময় হয়ে মানে টাইম গেছে যে সে উইশ করেইনি। শুধু ঠিক সময় না, মানে করেইনি। কিভাবে উইশ করব? আচ্ছা, না, আমি ওকে বলছি যে আমি সারা জীবন তোমাকে- অক্টোবরের 1 তারিখে আমার এই যে অ্যানিভার্সারি, অক্টোবরের 17 তারিখে আমার বার্থডে, ওই 17 তারিখেও একই কাজ করবে আমি জানি। উইশ করবেন। হ্যাঁ, না না, আমি ও জানে, তো ও জানলে তো ওকে তো আসলে ইয়ে করা যাবে না। ও যেটা জানে সেটাই তো হবে। কিন্তু আমি যেটা জানি যে আমি চেষ্টা করি। তুমি আমাকে 2-1 দিন আগে থেকে বললো, আমি নোটিফিকেশন লিখেও রাখি অনেক না সময়। কিন্তু কে কেন বলবে একজন স্ত্রী বা একজন প্রেমিকা না, যে ও তো বলবে 17 না। তারিখে আসলে আমি উইশ করি না, হ্যাঁ, এটাই তো বলি। বার্থডেটা উইশ করি না, এটা একটা কিন্তু- মানুষের কথা না, না, মানুষকে birthday আমরা তোমাকে wish বলি, করি আমি। নিজেরটা সে এইটাই বলবে। কেমন? আচ্ছা, এখানে আমার একটা অবজেকশন আছে। বার্থডে তোমাকে উইশ করতে আমি কখনোই বলিনি, এটা ভুল কথা। বার্থডে আমি উইশ করি, কিন্তু ও আমাকে অনেকবার বলে নাই, মানে ও ভুলে গেছে কিনা জানি না। তুমি 2-3 বার আমাকে উইশই করনি। আপনার বার্থডে? হ্যাঁ, ওকে। ও করে না, তখন ভাবলাম যে আমিও দেখি না করি কেমন লাগে, এটা বুঝবো একটু। ওকে রাত দিয়ে আমি বলে যাই আমারটা। ও যখন করে না তখন আরো ভুলে যাই। আমার তো খারাপই লাগে না, আমি টেরই পাই না। না, মানে আসলে ওকে বোঝায় যে আমি আমিও একটা করিনি, জিনিস- এখন বোঝো কেমন লাগে। একটা জিনিস আমি ইয়ে করি যে আমি বেশিক্ষণ কোনো কিছু ধরে ধরে রাখি না। আমি আসলে কারণ আমি আগাবো কিভাবে যদি রাগটা ধরে রাখি। আমি ওর ক্ষেত্রে, আমার বাচ্চার ক্ষেত্রে অনেক রেগে যাই, ধাম ধুম রেগে যায়। যে একটা কথা বললাম, কিন্তু আমি বাসা থেকে বের হইলে আমি সব ভুলে যাই এবং ভুলে যেতে চাই। এবং তার ক্ষেত্রে না, শুধু আমার ফ্রেন্ড, আমার মা বাবা, আত্মীয় স্বজন, বাবা তো নাই, আত্মীয় স্বজন সকলের ক্ষেত্রে এটা শিখতেছি ডে বাই ডে। আগে এগুলো জানতাম, অনেক জেদ নিয়ে থাকতাম, অনেক রাগ নিয়ে থাকতাম। এখন আমি চেষ্টা করি যে যত দ্রুত নিজেকে রাগটাকে শেষ করে দেওয়া যায়। একজন সাইকোলজির একজন বড় হয়ে আছে আমাদের, ঢাকা কলেজ থেকে আমি পড়াশোনা করছি। উনি আমাকে একবার অনেক আগে একটা কথা বলেছিল যে বাচ্চারা যেমন তোমার সাথে খারাপ কিছু করে, যখন তুমি রেগে যাও বা রেগে যাও না, কোনটা করো? আমি রেগে যাই না বাচ্চাদের ক্ষেত্রে। কেন রেগে যায় না? কারণ আমরা জানি সে বাচ্চা। সেক্ষেত্রে বড়দের ক্ষেত্রে ওটা মনে করতে হবে যে বড়রা যখন আমার সাথে খারাপ কিছু করছে, আমাকে তাকে ওই সময়টা তাকে আমাকে বাচ্চা ভেবে নিতে হবে। তাহলে আমরা তার উপর কোনো খারাপ বা রেগে যাব না। তাহলে আমার রাত্রে ঘুমানোর সময় কষ্ট হবে না, আমার ড্রাইভ করার সময় কষ্ট হবে না, বা আমার কোনো কাজ করার সময় কষ্ট হবে না। তো আমি এক্ষেত্রে আমার স্ত্রী আমার সাথে খারাপ ব্যবহার করছে, আমার মা খারাপ ব্যবহার করছে, বোন খারাপ ব্যবহার করছে, তো আমি খুব দ্রুত, যত দ্রুত পারি, মানে এটা 1 মিনিটের মধ্যে পারলে আরো ভালো। এটা আমি সবসময় দোয়া করি যে আল্লাহ যেন আমাকে এই ধৈর্যটা দেয় যে আমার যত দ্রুত, যদি আমাকে দেখা গেছে যে খুব খারাপ ব্যবহার করছে, এমনও যদি হয় যে আমাকে ঘুষিও মারছে নাকের মধ্যে, ওইটা আমি দ্রুত ভুলে যেতে চাই। এটা করার চেষ্টা করি এবং সেটা সে বুঝতে পারে। আমিও দেখা গেছে রেগে যে আমাকে উইশ করেনি, ওটা আমাকে খুব একটা ইফেক্ট ফেলে না। তার মানে আমিও রেগে যাই যে উইশ করবো না, এরকম কখনোই হবে না। আমি উইশ করি, আমি মানে ভুলে যাইনি। বার্থডেটা ঠিকই ইউজ করছি, কিন্তু কিছু কিছু জিনিস আসলে হ্যাঁ একটু ভুলে টুলে যাই আর কি। তো কি করার আসলে। ঠিক আছে, আপনার স্মরণ শক্তির জন্য আমরা প্রত্যাশা করছি যে সেটা আসলে আরো ডেভেলপ করবে দিন দিন। তো আমরা গল্পের ধারাবাহিক কথা থাকি। তারপরে আপনাদের সেই দিন বিয়ে হয়ে গেল। সেদিন বিয়ে হচ্ছিলই না। আচ্ছা, সেই জায়গাটা শুনবো, সেই জায়গাটা থেকে বিয়ে হচ্ছিল না, বিয়ে যে হবে সেটা বুঝতে পারতেছিলাম না। হ্যাঁ, আসলে একটা ঝামেলায় পড়ে গেলাম, কি করি। তারপরে মানে তখনও কিন্তু কেউ রাজি না, দুই পরিবারেরই। না, কেউ রাজি না, না আমার বাসাতে কেউ রাজি না বলা যাবে না। অনেকেই রাজি, অনেকে রাজি। মানে আমার দিকে তাকায় ওরকম একটু, কিন্তু ওইভাবে রাজিটা কেউই কেন ছিল না। রাজি না? মানে ছেলে মানে ইভেন্টের বিজনেস। আমি জানি না আজ। না, আসলে হয় কি যে আমি বলি, আমি এই জিনিসগুলো আসলে পরিষ্কার বলাই পছন্দ করি, সেক্ষেত্রে সবার উপকার হবে। আমরা আসলে, আমি আমার কথা বলতে গেলে আমি আসলে খুব বেশি উচ্চবিত্ত ফ্যামিলির সন্তান না। আমি একটা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান। বাবা একটু হয়তো রেখে গেছে, বাকিটা নিজেই। তো আমার যে খুব বেশি ব্যাংক ব্যালেন্স আছে এমনটাও না। আমি জাস্ট ইনকাম করছি, চলছি, এই আর কি। এবং চলছি খুব স্বাভাবিকভাবেই চলছি, খুব খারাপও চলছি না। কিন্তু হয় কি যে আমি যখন আমার বোনের বিয়ের জন্য চিন্তা করবো, মেয়ের বিয়ের জন্য চিন্তা করবো, অনেক সিকিউর জায়গা ছিল। সিকিউর That's true, that's true. এটাই তারা ভাবতেছিল, এটা তাদের কোনো দোষ না, নাথিং রং উইথ দ্যাট। এবং আমার ক্ষেত্রেও তাই, হয়তোবা তার ফ্যামিলিও কিছু প্রবলেম ছিল, আমার ফ্যামিলিরও কিছু প্রবলেম ছিল। তো
তো স্বভাবতই যে আমাদের বিয়েটা তখন হচ্ছিল না, এটা এমন জটিল বিষয় ছিল না, আমি বুঝতে পারছিলাম। সব বিয়েতে আমাদের হ্যাঁ। মানে সামাজিক ভাবে যে বিয়েগুলো হয় বা পারিবারিক ভাবে বিয়েগুলো হয়, অনেক সময় দেখা যায় যে মামার শালার ননদের ছেলের জন্য বিয়ে ভেঙে যাচ্ছে। Exactly. মানে ওই আত্মীয়ের সঙ্গে আপনার জীবনে আর কোনোদিন দেখাই হবে না, বিয়ের দিনই দেখা হচ্ছে যে তার একটা অ্যাক্টিভিটিস এর জন্য একটা বিয়ে ভেঙে যাচ্ছে। তো এই বিষয়গুলো হয় আসলে। তো আপনারা ওইরকম ফেস করছিলেন, আপনার ফ্যামিলির মানুষও চাচ্ছিল না বিয়েটা হোক, শুধু ওই মামা ছাড়া? না, চাচ্ছিল না বিয়েটা হোক না, কিছু প্রবলেম হচ্ছিল। না, ফ্যামিলিতে আমরা কতজন গিয়েছিলাম তোমার তো মনে আছে? 15-20 জন তো হবে, তাই না? হুম। তো 15-20 জনের একটা মতামত আছে না, একটু তো জিনিসটা তো একটু এবং সবাই তখন প্রায়োরিটিটা চায়। হ্যাঁ, তো এলোমেলো হচ্ছিল। আমার বড় দুলা ভাই আসলে উনি খুব টাইপের মানুষ, ইন্ট্রোভার্ট একটু, হ্যাঁ, কথা কম বলে, যা বলে আবার খুব পরিষ্কার করে কথা বলে। তো দুলা ভাই আসলে কোনো সিদ্ধান্ত ওই সময় দিচ্ছিল না, আমি দুলা ভাইয়ের দিকে তাকাইছিলাম। হ্যাঁ, উনি হয়তো অনেক কিছু বোঝার চেষ্টা করছেন। পজিটিভ নেগেটিভ ভাবছিল যে কি হবে, কেমন কি হবে, এটা ভাবতেই পারে, এটা আমি কাউকে দোষ দেই না। সবাইকে ধন্যবাদ, শেষ পর্যন্ত বিয়ে হয়েছে। তারপরে তো বিয়ে হওয়ার পরে আমাদের কিছু আনুষ্ঠানিকতা, যেমন আমাদের বিয়ে হলো কিন্তু আমরা একে অপরকে দেখতেই পাচ্ছিলাম না। আমার যে স্ত্রী, তার সাথে আমি নাই, হ্যাঁ, তাকে আপনাদের এর আগে কি আপনাদের সাথে একবার মাত্র দেখা হয়েছে? হ্যাঁ, এরকম একটা রেস্টুরেন্টে আমরা জাস্ট 1-2 ঘন্টার মতো ছিলাম, তাই না? আমি আমার একটা ফ্রেন্ডকে নিয়ে গেছিলাম। আর আমাদের যেদিন বিয়েটা মানে হয়েছে, ওই দিন আমরা জাস্ট বিয়েটা পড়াইলো, একটা আয়োজন যেটা হয় মানে ঘরোয়া একটা। হ্যাঁ, ঘরোয়া একটা আয়োজন, খাওয়া দাওয়া, মানে রাতেও আমাদের খাওয়া দাওয়ার একটা মানে আয়োজন হয়েছে, কারণ দুপুরে দেরি হয়ে হয়েছে। গেছিল আলাপ করতে হ্যাঁ, করতে। মানে বিয়ে হবে কি হবে না হইতে হইতে রাত 10টা আয়োজনটা পর্যন্ত হয়েছে। দুপুরের ছিল, দুপুরে ছিল, কিন্তু রাত পর্যন্ত আমাদের রাতের আয়োজনটা শব্দগুলো ওদের। আবার আয়োজন করতে হয়েছে। হ্যাঁ, একটু করলো আর কি। তারপরে যেটা হলো যে বিয়েটা হওয়ার পরে, হ্যাঁ বলো তুমি। জাস্ট বিয়েটা আমাদের পড়াইলো, কাবিন করলো, তারপর ও চলে গেল। আমি বাসাতেই ছিলাম। এই যে এইটা হলো আমাদের বিয়ে। আমাদের বিয়ের আগেও দেখা হয়েছে মাত্র একবার, আর বিয়ে তো জাস্ট বিয়েটা পড়াইছে আমাদের, ওইটুকুই, তারপর ও বাড়ি চলে গেল। চলে গেল। মানে আমি চলে গেলাম বলতে আমি তো চলে গেলাম না, মানে একটা নিয়মের মধ্যে থাকলাম। আমার ফ্যামিলি চলে যাচ্ছে, আমি এখানে কি, আমাকে কেউ থাকতেও বলছে না, মানে বা আমার বাসা ওরকম থেকে ওকে কেউ থাকার তো থাকতে আসলে- বলেনি। থাকার তো আসলে কিছু ব্যবস্থাও নাই, মানে কেমন জানি জাস্ট বিয়েটা হইলো আর কি। না, কিন্তু এরকম পরিস্থিতিতে তো আমরা ম্যাক্সিমাম টাইম দেখেছি যে ওই মেয়ের বাড়িতে ছেলেকে তখন না, এটা আমার বাসায় কেউ রাজি ছিল না। রেখে দেয় বা ওই থেকে সময় যায় ছেলেটা। আমাদের ওই যে জটিলতাগুলো মানে আপনারা হয়েছিল, এরকম দেখেছেন নিশ্চয়ই। আমি দেখেছি, হ্যাঁ। অনেক দেখেছি, একটা দুটো না। তো ওই সময় যে জটিলতা হচ্ছিল, ইভেন আমার ফ্যামিলির লোকজনও চাচ্ছিল না আমি থাকি। ওকে, তারপরে তাদের ফ্যামিলির লোকজন আমাদেরকে কিছু মানে কেউ বলছে চাচ্ছিল না। ওইভাবে বলছেই না, আমাদের কিছুই বলছে না, মনে হচ্ছে যে আমাদেরকে বিদায় দিতে পারলে বাঁচে আর কি। আমরাও, আমাদেরও 2-1 দেখলাম যে তারাও যেতে চাইলে যেতে পারলে বাঁচে। তো সব মিলে জিনিসটা সমাধান মানে কমফোর্ট জোনে থাকলো না, থেকে থাকলো না, এবং এন্ডিংটা ভালো হলো না। আমার মানে চাচা আমাকে কিন্তু একদম বিয়েটা হয়ে গেল। হ্যাঁ, শুরু থেকে লাস্ট পর্যন্ত মানে আমাকে শুধু যুদ্ধ করতে হয়েছে মানে এই ব্যাপারটা নিয়ে। মানে আমি অনেক প্রশ্ন, অনেক কিছু মানে সম্মুখীন হইতে হয়েছে আমাকে, বিশেষ করে তারপরে মানে একটা মেয়েকে এগুলো বেশি তারপর হয়। পরের দিন আমাদের দেখা হলো, তাই না? পরের দিন আমরা আবার পাহাড়পুরে একটু গিয়েছিলাম। ওখানে আমরা ঘুরতে গিয়েছিলাম। আপনি পরে কথা বললেন ফোনে যে আমি তোমার হ্যাঁ, সাথে ফোনে দেখা করতে চাই। আমরা ফোনে। আমার চলে আসলেন বাসর রাতটা, মানে প্রথম বিয়ের পরে প্রথম রাতটা ফোনে কথা। ফোনে কথা হলো না, ফোনেও ঠিক মতো কথা বলতে পারলাম না, কারণ সেদিন হচ্ছে গেস্ট সবার আমরা বাসায়। সবার বসে গেস্ট, ওর বাসাও গেস্ট, আর হ্যাঁ, আমি ছিলাম আমার একটা মামাতো ভাইয়ের বাসায়, যেখানে হচ্ছে অনেক আত্মীয় স্বজন চলে এসেছে। রাত হয়ে গেছিল, তো রাত না হলে কিন্তু সবাই চলে যেত। রাতের কারণে মানে ফ্লোরিং উপরে সোফা টোফা বিভিন্ন জায়গায় মানুষজন। তো দেখা যায় স্ত্রীর সাথে কথা কি আর সবার সামনে বলা না, যায়? না, না। আর বৃষ্টি বোধহয় ছিল একটু হালকা পাতলা, গরম ছিল ওই দিন, বৃষ্টিও একটু হচ্ছিল। এই বাইরে 2-3 মিনিট কথা একটু নতুন জায়গা তো, বাইরে কোথায় যেয়ে কথা বলবো? নিজের বাড়ি হলে হয়তো অন্য কোথাও বা ছাদে যেয়ে কথা বলবো, আপনি তখন কোথায়? ওদের এলাকায়। আচ্ছা আচ্ছা। তখন ওদের এলাকায় তো আমার ওই মামাতো ওর ভাইয়ের নানির বাসায়। বাসা, ওর নানির বাড়ি আমাদের মামাতো ভাইয়ের এখানে। বাসায়, এখন ওর বাসায় আমি চিনিও না খুব জায়গা, ছোট একটা বাসা দেখলো, ছোট বলতে ঠিকই আছে কিন্তু লোকজন বেশি। তো সব মিলে আমরা কথা বলতে পারছিলাম না, ওই রাতে আমরা কথা ঠিক মতো বলতে পারিনি। মানে দেখা গেছে যে ওই কয় মিনিট, 3-4 মিনিট হয়তো কথা বলতে পারছি। তারপরে পরের দিন আমাদের পাহাড়পুরে তারপর ঘুরতে হলো আর কি, ঘুরলাম। ওই দিন একটু সময় নিয়ে থাকছি, তাই না? সারাদিন ছিলাম।
তো আপনার বাসা থেকে ছাড়লো যে আপনি হাজবেন্ডের সঙ্গে হ্যাঁ, আমি বাসা থেকে বলে গিয়েছি। তখন তো আগের দিন রাতে যেহেতু বিয়েটা পড়ানো হয়েছে, তখন আর কি বাধা দিবে, আর তো বাধা দেওয়ার কোনো প্রশ্নই আসে না। তারপর আমি আমার ছোট বোনকে আর আমার একটা ফ্রেন্ডকে নিয়ে গেছি, আর ওই ওর মামাতো ভাইকে নিয়ে গেছি। আচ্ছা, ওই দিন বাহারপুরে ছিলাম। তারপর আপনারা ঘোরাঘুরি করলেন। আমরা ঘোরাঘুরি, হ্যাঁ পাহাড়পুরে আমরা ঘোরাঘুরি করলাম, তারপরে আসলাম, এসে একটা জায়গায় খেলাম। তারপরে ওই দিনটা অবশ্য ভালো ছিল আমাদের জন্য, তাই না? বাসাতেও খুব অ্যাক্সেসটা খুব সহজ ছিল, ওদের বাসায় গেলাম। কিন্তু আমি না একটা জিনিস ডিজার্ভ করছিলাম যে আমাদেরকে থাকতে বলবো, কিন্তু থাকতে আর বলতেছে না। ও মানে আপনি ওয়েট করছিলেন যে বলুক থাকতে, মানে বিয়ে হয়েছে তো আপনি আসলে রাখতে গেছেন। হ্যাঁ, বাসায় রাখতে গেছি না, বাসায় কি রাখতে গেছিলাম তোমাদেরকে তোমরা চলে গেলা বোধহয়। চলে গেছে, পরে আবার আসছে, পরে মামাতো ভাইকে নিয়ে আমাকে- আমাদের বাসায় আসছে। আপনি আর আসতে বলেন নাই? না নিজে থেকে না নিজে থেকে না, আমাদেরকে যেতে বলছিল। আমার শাশুড়ি আমাকে যেতে বলেছিল। শাশুড়ি না, শ্বশুর যেতে না, পরে বলেছিল। চিন্তা করলো যেহেতু জামাই এখানে উপস্থিত এখনো আছে, মানে আমার তো বাড়ির ডাকছিলেন ওইদিকে, কেন? তো বাইরে দুজন ঘোরাফেরা করলো পাহাড়পুরে, তা বাসায় আসুক, দেখা বাসায় করুক, আমাকে সবার সাথে ডাকলো, গল্প করুক। বাসায় গেলাম, তো খুব আশা নিয়ে গেলাম, ভাবলাম আজকে থাকতে বলবো। আমি আমার মামাতো ভাই সহ গেলাম, ছোট ভাই। আমাদেরকে অনেক কিছু খাওয়ালো, অনেক আদর যত্ন করলো, কিন্তু থাকতে আর বলে না। Okay. তো আমাদের তো আসলে বিয়ে হয়েছে, থাকতে তো বলতে হবে, বলতে হবে। থাকতে আর বলে না। দেখি কেউ কিছু বলতেছে না, তা আমি ওর সাথে একটু কথাবার্তা বললাম, মানে খুব বেশি কিছু না আর কি, খুব হালকার উপর ঝাপসা, তারপরে সব শেষ। চলে আসছেন। আবার চলে আসছে। ওরে ওই রাত্রে মনে করে যে খারাপ লাগা একটা কাজ করলো, খুবই হ্যাঁ। তারপরে ভাবলাম ধুর, আর ডাকলেও যাবো না। এটা জেদ হলো আপনার। মানে জের হলো। আপনি কি এটা স্ত্রীকে বললেন যে এরকম হ্যাঁ, আমরা হচ্ছে? দুজন কথা বলছি, ওরও রাগ হচ্ছে আমারও রাগ হচ্ছে, কিন্তু আমরা গার্জিয়ানের পদ্ধতি কিছু করতে বলা পারছি যায় না। না, right? লজ্জাও লাগে, ওরও রাগ হচ্ছিল। তো চলে যাবো, এক্ষুনি চলে যাবো। তারপর চলে গেলাম মনে হয়, তাই না? কি আপনি বললেন চলে যাবেন? হ্যাঁ, ঢাকা চলে যাবো। তারপর ঢাকা চলে আসছে আমাদের। আমি একটা জিনিস ক্লিয়ার, ও বলতেছে কিন্তু যে তুমি ঢাকা একবার গেছো, 2 বছরে একবার দেখা হয়েছে, এবার ঢাকা গেলে যে আর কতদিন পর দেখা হবে, মানে আমি যে আসলে যাবো না এটাও বুঝতে পারতেছে। ইনফ্যাক্ট আমারও সময় কম ছিল, এই প্রতি সপ্তাহে যাওয়া বা মাসে যাওয়া, এটা আমার পক্ষে সম্ভব তখন ছিল না। বিজনেসটা দাঁড় করেন। হ্যাঁ, এখন কিন্তু অনেক ফ্লেক্সিবল, আমি মুভ করতে পারি, তখন পারতাম না। তো- 5 মাস পর আমাদের প্রোগ্রাম হয়েছে, মানে বিদায় অনুষ্ঠান, তারপরে বিয়ে। আমাদের মার্চের 24 তারিখ বিয়ে, বিয়ে বলে না কি বলে এটাকে, বিদায় Celebration-এর? বিদায় আর কি। মানে আমার reception। আগের দিন ছিল আমার বাসায় প্রোগ্রাম, পরের দিন ছিল ওর বাসায়। আমাদের বাসায় দিনাজপুরে তখন তুলে নিয়ে আসলাম আর কি। এই তো শুরু হলো যাত্রা। মানে এই 5 মাসও আপনার স্ত্রীর সঙ্গে না। আপনার দেখা হলো না? না, এই তো বুঝতেই পারেন যে আসলে আমাদের মতো ফ্যামিলির যে অনেকগুলো বাধ্যবাধকতা থাকে, এগুলো আমাকে মানতে হয়েছে। টাকা বললাম মানতে না, হয়েছে। আমাদের 2 বছর রিলেশন থাকা অবস্থায় আমাদের দেখা হয়েছে একবার, বিয়ের পরও আমাদের কোনো দেখা তারপর হয়নি। আমরা হ্যাপি আমাদের ফ্যামিলিদেরকে নিয়ে, বাহ। তার ফ্যামিলি আমাদের ফ্যামিলি। ইনফ্যাক্ট আমরা এখন পর্যন্ত নিশ্চয়ই রিচুয়াল গুলো আসলে তো হ্যাঁ, মানে নিজেদের মধ্যে যেটা সেটা তো মেনটেন করতেই হয়। হ্যাঁ, অনেক রাগ হতো, কিন্তু ফাইনালি আমাদের মনে হয় ভালোর জন্য এগুলো হতো। আমরা তো সব সেল আমাদের কাজ করতো না, বুঝতে পারতাম না, তো ধীরে ধীরে মনে হতো যে না, সব ঠিকই আছে। এখন তো ঠিকই আছে। তারপরে আমাদের বাচ্চা হলো, বিয়ের 1 বছর মতো। আমাদের ডিসেম্বর আমাদের জানুয়ারি অক্টোবর 16 1 তারিখে বিয়ে হলো, আর 17 তুলে নিলাম হচ্ছে 24 তারিখে মার্চের। আর আমাদের বাচ্চা হলো 17তেই বাচ্চা হয়েছে, তাই না? না 18তে, 18তে হয়েছে, মার্চে তুমি বাচ্চা কেন হয়েছে? 18 বলে গেছি। 18 হচ্ছে কয় তারিখে জানি? ডিসেম্বরে। ডিসেম্বর 26 তারিখ। ডিসেম্বরের 26 তারিখে আমার বাচ্চা হয়েছে, আমার ছেলে আর কি। ও মাশাআল্লাহ বড় হয়ে গেছে, এখন তো প্রায় 3 বছর। এই ডিসেম্বর 26 আসলে 3 বছর। 3 বছর। অনেক বড় হয়ে গেছে, খুব চঞ্চল, দুষ্ট। এখন তো মনে হয় পৃথিবীটা তার জন্যই। আসলে খুব খারাপ লাগে যদি ওকে ছাড়া কোথাও থাকতে পারি না। খুব থাকতে হয়, কিন্তু খুব কষ্ট হয়। এই জিনিসগুলো আগে কখনোই বুঝিনি যে এরকম হতে পারে। প্রতিদিন একটা করে মানুষ, মানে প্রতিদিন ঠিক না, প্রতিনিয়ত বা একটু পরেই আগে জীবনে কেউ না কেউ আসতেছে, এবং এটা এত স্থায়ী হয়ে যাচ্ছে যে এটা আসলে জীবনের একটা পার্ট হয়ে যায়, আর এটাকে কখনো ছেড়ে চলা যায় না। তো আসলে স্পেশালি আমার থ্যাঙ্কস আমার স্ত্রীকে, যে এরকম একটা চমৎকার বেবি আমাকে উপহার দিয়েছে। লাইফ এটা আসলে অ্যামেজিং, এটার মতো আসলে হয় না। ইতিপূর্বে এই ফিলিংসটা কখনো আমার হয়নি। আমার মা বলতো অবশ্য, আমার মা আমাকে অলওয়েজ বলতো রেগে গেলে, মার সাথে খুব রাগারাগি করতাম, মার সাথেই তো আসলে রাগারাগি করি অনেক বিষয় নিয়ে। তো মা বলতো যে
বাচ্চা হইলে বুঝবি, বাপ হইলে বুঝবি, মা হইলে মারা হইলে যখন আমার বোনদেরকে বলতো তোরা মা হইলে বুঝবি, আর আমাকে বলতো বাপ হইলে বুঝবি। তো এখন বুঝি যে অসংখ্য ধন্যবাদ আমার মাকে যে আসলে অনেক কিছু শিক্ষা দিয়েছে, যে আসলে বাচ্চার উপরে আসলে পৃথিবীতে কিছু না। তার ক্ষেত্রেও তাই, ও বেবিকে আমি তো অনেক সময় রেখে যেতাম, মার আসলে আরো বেশি। হ্যাঁ, দেখতাম যে সারা রাত উঠতো, বাচ্চা ডিস্টার্ব করতেছে, তারপরে যা হয় যে পেশাব করতেছে, হ্যাঁ ওটা পরিবর্তন করতেছে। আমি কিন্তু আমার কিন্তু এখনো পড়াশোনাটা আছে, পড়াশোনা আমার এখনো শেষ হয়নি। তারপর পড়াশোনা করছে, এর মাঝখানে ও আসলে অনেক ধন্যবাদ ওকে যে ও পড়াশোনাটা কন্টিনিউ করছে। আমারও খুব আগ্রহ আছে এখনো, তাই অনার্সটা কমপ্লিট করেছে, রেজাল্টও ভালো করছে, দুইটাতে ফার্স্ট ক্লাস মনে হয় পেয়েছিল, তাই না? এখন মাস্টার্স করতেছি। এখন মাস্টার্স করতেছে। তো এর মধ্যে একটা বেবি আসলে একটা মেইনটেইন করে। খুবই টাফ, এবং আমার বাচ্চাটা একটু ডিফিকাল্ট, খুব চঞ্চল। এবং আমাদের কিন্তু সংসারটা বড়, আমাদের যে শুধু দুজনের সংসার এমনটা না। আচ্ছা, হ্যাঁ, আমাদের ভাই বোন, আমাদের অনেক বড় একটা সংসার। আমরা সবকিছুই মেনটেন করে চলার চেষ্টা করছি, ইনশাআল্লাহ হচ্ছে সবকিছুই। মানে আল্লাহর একটা অশেষ মেহেরবানি আছে, এবং আমাদের চেষ্টা আছে, ওর চেষ্টা আছে। আমরা ধীরে ধীরে আমরা এগিয়ে যাচ্ছি আর কি। সবার কাছে দোয়া চাই। চমৎকার চমৎকার করেই গল্পটা বলছেন, আপনাদের জীবনের গল্প। আমি একটা জিনিস আপনার স্ত্রী বলে দিয়েছে যে যে কথাটা আসলে বলা হয়নি, সে বলেছে যে সে উৎসবের মধ্যে বা বিভিন্ন সেলিব্রেশনে আপনার কাছ থেকে উইশটা সবার প্রথম চায়। তো আপনার স্ত্রীর জন্য আপনার এমন কোনো কথা আছে না যে কথাটা আসলে এতদিন একসাথে থেকেও ফিল করেছেন, হয়তো বুঝিয়েছেন আকার ইঙ্গিতে বা আপনার আচরণে, কিন্তু সরাসরি কখনো বলা হয়নি? না, আমি বুঝাই নাই, তবে আমি ওই একটু আগে বলছি দুষ্টামি করে যে আসলে ভুল করি বা ভুল ওই করে, কিন্তু আমাকে সরি বলতে হবে। এটা কেমন কথা বলবো? ওর মুখ থেকে তো মাঝে মাঝে আমরা আশা করতে পারি, তাই না? তেমন কিছু না, এগুলাই ও এগুলো আসলে ও উইশ করে না, আমি সরি বলি না, এই সমান সমান হই। আমার আসলে অভিযোগ নাই। আমি বললাম না একটু আগে যে আমি খুব বেশিক্ষণ রাগ নিয়ে থাকার লোক না। ও ভুল করুক আর আমি ভুল করি, কোনো মানে যায় আপনি আসে না। সরি বলেন না, আপনার ওয়াইফ সরি বলেন না, আর আপনি উইশ করেন না। আমি উইশ করি না, এটা ভুল কথা। আমি অবশ্যই উইশ করি, হয়তো লেট করি। কালকে আপনি আপনার সরি লেট কেন করবে? সরি বলতে প্রবলেম ইগো? না ইগো না, মানে আমার না সরিটা যে বলতে হবে এটাও মনে থাকে না। তো আমার মতো করে বললো আসলে এটা ভুল বলছে। মানে এটা মাথায় আনি না, সরিটা বলি বা কিছু। না, কিন্তু এটা দুজনেরই আপনাদের দোষ ধরবো আমি। একজন উইশ করতে ভুলে যায় বা একজন সরি বলতে ভুলে যায়। তো আপনারা দোষ নিয়ে যেমন প্রতিযোগিতাটা করছেন, আমি এটা আমার নিজের জানতে চাওয়া যে ও একটা করে না, আমি একটা করি না, আমি আসলে না, না, প্রতিযোগিতা it's করছি fine. না। ধরেন আপনি মানে স্বাভাবিকভাবেই ভুলে যাচ্ছেন, সে হয়তো স্বাভাবিকভাবেই সরিটা বলছে না। তো আপনাদের মধ্যে তো ভালো জিনিসও দুজনের মধ্যে অনেক কিছু আছে নিশ্চয়ই। সেই জিনিসগুলো নিয়ে কি আপনারা প্রতিযোগিতা করেন যে আমার স্ত্রীর মধ্যে এই জিনিসটা খুব ভালো আছে, এটা আমি আমার মধ্যে অ্যাডপ্ট করতে চাই, বা আমার হাজবেন্ডের মধ্যে এই বিষয়টা খুব ভালো আছে, এটা আমি আমার মধ্যে অ্যাডপ্ট করতে চাই, এমন কোনো বিষয় কি আপনারা নিজেদের মধ্যে এই কালচারটা করেন? যেমন ওর একটা জিনিস খুব ভালো, ওর মনে থাকে, আমি এটা করতে চাই কিন্তু আমি পারি না। হ্যাঁ, ওর খুব ভালো মনে থাকে, ওর তারিখ সাল সময় এটা খুব ভালো মনে থাকে, এবং সত্যি এটা আমি পারি না, এটা আমি করতে চাই। এবং আরো বেশ কিছু জিনিস ওর মনে থাকে এবং করে যেগুলো ভালো লাগে আর কি। ভালো তো লাগে, ভালো না লাগলে তো বিয়ে করি না, Right. এমনিতে করিনি, সবকিছুই ভালো লাগে। ইনফ্যাক্ট অনেক সময় রেগে তো যাই, রেগে গেলে হয়তো একটু বেশি বলে ফেলি, সেজন্য খুব দ্রুত Sorry আবার, বলি। ঠিকঠাক, হ্যাঁ ঠিকঠাক করে সরি বলি, ঠিকঠাক করে ফেলি, মানে ওকে রেগে রাখি না বেশিক্ষণ। হ্যাঁ, আর ওর বিষয় তো আমি বলতে পারবো না, তবে আমার এগুলোই হয়, খুব বেশি নিয়ে এগুলো নিয়ে খুব বেশি ভাবি না আমি। না, ইটস পার্ট অফ লাইফ। হ্যাঁ, পার্ট অফ লাইফ। আর মেয়ে মানুষ, তার তো একটা ব্যাপার থাকবেই। এটা নিয়ে সারাদিন আমার মাথায় খচখচ করে না অন্য ছেলেদের মতো। আমার অনেক বন্ধু বান্ধব দেখেছি স্ত্রীকে নিয়ে অনেক কথাবার্তা বলে, হ্যাঁ মেয়ে এরকম বিয়ে করছি, ভুল করছি, এই সে হ্যান ত্যান, এরকম নানাবিধি। আমি হয়তো রেখে গেলে দু একটা কথা বলি, কিন্তু আমার এত, ওর তো সময় নাই, বলবে কখন? হ্যাঁ, আমার সময় আসলে- যদি থাকতো তো বলতো ঠিকই। আমার ও তো আসলে- যে বিজনেসটা করে অনেক বিজি থাকে, এর সময় নাই দেখে বলে না। হ্যাঁ, একটু বিজি থাকারই বিজনেস। শুধু বিজনেসের জন্য না, আমার মানসিকতা আমি পরিবর্তন করে ফেলছি যে আসলে ও তো ভালোই করছে, ওর ছোটখাটো ভুল ভ্রান্তি নিয়ে আমার এত আসলে প্যানিক বিয়ে হওয়ার করার কিছু কিছু নেই। নেই। এটা খুব স্বাভাবিক, ও যেখানে থাকতো বর্ণ মেয়ে আসলেও এগুলোই হতো, এগুলো নিয়ে এত প্যানিক নিবো কেন, তাই না? আসি তো আমরা একসাথে, ভালো আছি তো, খারাপ তো টুকটাক না থাকলে ভালোটা বুঝবো। আচ্ছা, আপনারা দুজনের একটা পয়েন্টে
মানে একটা মানে খুব চমৎকার বিষয়ের কথা বলেন তো, যে যেটা আপনি আপনার স্ত্রীর এই বিষয়টা খুবই একটা পয়েন্টে শুনতে চাই, বিস্তৃত আলোচনা না, যে এই বিষয়টা খুব ভালো লাগে আমার, এবং এই বিষয়টা নিয়ে আমি খুবই খুশি বা খুবই প্রাউড যে লাইক এই বিষয়টা আমার খুব ভালো লাগে। বা আপনার স্বামীরও নিশ্চয়ই ভুলে যাওয়ার পরেও এমন কিছু বিষয় আছে যে বিষয়গুলো আসলে আপনার বা দুই একটা বিষয় থাকেই প্রত্যেকটা মানুষের, যে যেটা আপনাকে খুবই শক্তি দেয়, খুবই গর্ববোধ করায় বা খুবই ভালো লাগার একটা ফিলিংস তৈরি করে। আমার সবচেয়ে বেশি ভালো লাগে ওর খুব সুন্দর গায়, গান গায়, খুব ভালো লাগে আমার। ওকে, ওর কণ্ঠ আমাকে মুগ্ধ করে। আমার মনে হয় যে কোনো গায়িকার গান যদি ও গায় তো ওই গায়িকার চেয়ে ভালো ও গায়। ও চমৎকার। আমাদের হ্যাঁ, নিশ্চয়ই আমরা একদমই শেষ দিকে। তো আপনি বলেন আপনার হাজবেন্ডের একটা বিষয়, যে বিষয়টা আপনি এইরকম এক লাইনে বলবেন যে যেটা আপনাকে খুবই ভালো লাগায় বা খুবই অনুপ্রাণিত করে বা খুবই ইনভলভ করে তার প্রতি। ওর ফ্যামিলির প্রতি মানে টানটা খুব বেশি। ফ্যামিলি বলতে তার মা বোন বাবা এরা না, মানে আমি আমার বেবি, ওর মা ও বাবা, এই মানে সব কিছু সবার, মিলে whole হ্যাঁ family, খুব হ্যাঁ। মানে টানটা খুব বেশি এবং খুব গভীরভাবে চিন্তা করে প্রতিটা বিষয়, যাতে কোনো প্রবলেম না হয় কারণ, মানে ফ্যামিলিকে নিয়ে খুব ভাবে। বুঝতে পেরেছি, চমৎকার চমৎকার করে। ওর আরেকটা জিনিস যেটা হচ্ছে যে ওর মূল্যবান একটা জিনিস, যেটা আমার খুব খুব ভালো লাগে, সেটা হচ্ছে ওর হাসি খুব চমৎকার, ওকে, যেটা খুব মূল্যবান আসলে। এটা খুব কম দেয়। আমি চেষ্টা করি বিভিন্নভাবে একটু ঘুতায় একটু হাসি বের করি, কিন্তু করে কম। সবাই দর্শকরা বুঝতে পারছে এটা খুব মূল্যবান। চমৎকার চমৎকার। দেখেন, আমি আসলে শেষ প্রশ্নটা, আমি একদমই শেষ দিকে অনুষ্ঠানে শেষ প্রশ্নটা এই কারণে করেছি যে আপনাদের আসলে দুজনের একসঙ্গে থাকতে গিয়ে কিছু অভিযোগ তৈরি করেছেই, সবার মধ্যেই হয়, বাট এর মধ্যেও কিছু জিনিস খুব চমৎকার ভাবে আছে, যে আপনি তার গান পছন্দ করেন, তার হাসি পছন্দ করেন, সারাদিনের ব্যস্ততা, সারাদিনের বৈষয়িক এত হিসাব নিকাশের পরেও একজন মানুষের একটু একটু হাসি আপনার সময়টাকে মুহূর্তে রঙিন করে দেয়। একইভাবে আপনি যে পরিবারকে নিয়ে এত গভীরভাবে ভাবেন, তাদের ভালো লাগা ভালো মন্দ লাগার বিষয়গুলো আপনি সব সময় মানে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে চিন্তা করেন, এই বিষয়টাকে সে অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করে। তো আমার কাছে মনে হয় যে সম্পর্ক আসলে অ্যাপ্রিসিয়েশনেরই, কিছু অনুযোগ কিছু অভিযোগ থাকবেই, তারপরেও আপনাদের যে এই একজন আরেকজনকে অ্যাপ্রিসিয়েট করার যে মূল্যবোধ এখনো আপনাদের মধ্যে বেঁচে আছে এবং আপনারা সেটা করছেন, এটাই আসলে সম্পর্কের ভিত। এই ভিতটাই আপনারা চেষ্টা করবেন প্রতিনিয়ত যেন শক্ত হয়, এবং